ওকে, তাহলে স্টার্ট করছি। অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা, রেশিও অ্যান্ড প্রপোর্শন। অনুপাতটা আমরা কি জিনিস আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি। অনুপাত মানে যে দুটো সমজাতীয় রাশির অনুপাত, বা এক কথায় সহজ ভাষা বলতে গেলে একই একক যাদের আছে সেরকম রাশির অনুপাত। যেমন হতে পারে দুটো রাস্তার দৈর্ঘ্যের অনুপাত, বা দুটো কাপড়ের টুকরোর দৈর্ঘ্যের অনুপাত, বা দুটো জিনিসের ওজনের অনুপাত। একই একক জাতীয় রাশির অনুপাতগুলো যখন যখন তুলনা আমরা করি তখন সেটাকে অনুপাত বলা হয়। ভাগ করে যখন করি সেটাকেই অনুপাত বলা হয়। যেমন হতে পারে, কিরকম হতে পারে না হতে পারে, সাপোজ দিয়ে দিল যে 30 কেজি আর 20 কেজি, এদের অনুপাত যদি আমি করি, অনুপাত মানে ইস্টু দিয়ে দিলাম, অনুপাত হয়ে গেল, মানে বাই ভাগ করে অ্যাকচুয়ালি। এটা করলে আলটিমেটলি যেটা হয়, এটা তো অ্যাকচুয়ালি এরকম ব্যাপারটা 30/20, এখানেও কেজি ছিল এখানেও কেজি ছিল, এটা কেটে গেল, এই জন্য অনুপাতের কোনো একক থাকে না, রেশিওটা শর্ট ফর্মে হয়ে যাবে, সিম্পলেস্ট ফর্মে হয়ে যাবে 3:2। এটা আমরা মোটামুটি সবাই জানি। এটাই হচ্ছে এক কথায় অনুপাতটা কি জিনিস। অনুপাতের কোনো একক থাকে না। আচ্ছা, এবার অনুপাতের অনেকগুলো টাইপ হয়, জাস্ট আমাদের জানতে হবে, বুঝতে হবে, খুবই সহজ। নামগুলো মনে রাখলেই জানা যায় যে কোনটা কি। তবু আমি একবার বলে দিচ্ছি, বলতে হবে এগুলো, কারণ একজনেরও যদি অজানা থাকে তাহলে সেটা হবে না। কারণ আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে। এখন টেটের ক্ষেত্রে, আপার প্রাইমারি বা প্রাইমারি টেটের ক্ষেত্রে কনসেপচুয়াল কোশ্চেন হয়, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো লাগে, যে কোনটা গুরু অনুপাত কোনটা লঘু অনুপাত। গুরু অনুপাত মানে কি? গুরু মানে বড়, মানে সামনেরটা বড় হবে। এই যে পূর্বপদ অনুপাতের, এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ। প্রথমটাকে বলা হয় পূর্বপদ আর পরেরটাকে বলা হয় উত্তরপদ। এই যে পূর্বপদ আর এটা হচ্ছে উত্তরপদ। গুরু অনুপাতের ক্ষেত্রে কি হবে? পূর্বপদটা বড় হবে, 4:3 যেমন হতে পারে, 7:6 হতে পারে, 7:4 হতে পারে। যেখানে পূর্বপদটা বড় থাকবে সেটাই হয়ে যাবে আমার গুরু অনুপাত। আচ্ছা, লঘু অনুপাতটা কি? তার উল্টোটা, মানে পূর্বপদটা ছোট হবে, উত্তরপদটা বড় হবে। যেমন হতে পারে 2:5, বা হতে পারে 6:9, 8, 6:8 বলতে পারি, 3:4 বলতে পারি। এগুলো হতে পারে লঘু অনুপাত। আচ্ছা, আর একটা যে সাম্যানুপাত, নট সমানুপাত। সমানুপাত বললে অন্য জিনিস চলে যাবে, মনে রাখতে হবে রেশিও অফ ইকুয়ালিটি, সাম্যানুপাত। ঠিক আছে, সাম্যানুপাতটা কি জিনিস? যখন দুটো সমান রাশি, মানে অ্যাকচুয়ালি তার সাম্যানুপাতের সিম্পলেস্ট ফর্মটা হচ্ছে 1:1। সাম্যানুপাতের সিম্পলেস্ট ফর্মটা কি? 1:1। কেন? সাপোজ দিয়ে দিল 3:3, মানে দুটো সমান পরিমাণের অনুপাত, 3:3, বা 8:8, 10:10। সাম্যানুপাত কিন্তু, রেশিও অফ ইকুয়ালিটি, সাম্যানুপাত, নট সমানুপাত। সাম্যানুপাতকে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি, আর সমানুপাতকে বলা হয় প্রপোর্শন। সমানুপাতটা পরে আসছে, আমি পরে বলছি সমানুপাতটা কি জিনিস। এখন সাম্যানুপাতটা মনে রাখতে হবে, যে দুটো সমান রাশির অনুপাত। তো এটা গেল মোটামুটি একদম ইজি জিনিস, ওই জন্য আমি টাইম নিচ্ছি না, দ্রুত বলে দিচ্ছি। হ্যাঁ, যেমন তারপর কি আসলো? ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত। এটা একটা ভালো জিনিস, এটা একটু জানতে হবে। ব্যস্তানুপাতটা কি জিনিস? ব্যস্তানুপাত মানে হচ্ছে অনন্যকের অনুপাত। সাপোজ A:B দেওয়া আছে যদি 2:3, তাহলে 1/A:1/B টা হবে, এই যে A:B এর ব্যস্তানুপাতটা হচ্ছে 1/A:1/B, 1/A:1/B। দেখা গেছে যে ব্যস্তানুপাত করলে যেটা হয় সেটা হচ্ছে এটা উল্টে যায়, 3:2 হয়ে যায়, 3:2 হয়ে যায়। ব্যস্তানুপাতে কি হয়? 3:2 হয়ে যায়। এবার এই কনসেপ্ট মাথায় রেখেই অনেকে বলে ফেলে যে A:B:C যদি হয় 2:3:5, তাহলে ওই ব্যস্তানুপাত যেটা হবে A:B:C এর ব্যস্তানুপাত, মানে উল্টো করলে সেটা মনে হয় হয়ে যাবে 5:3:2। যারা এইটুক কনসেপ্ট থেকে করেছে তাদেরটা ভুল হয়ে গেল, এটা হবে না। কারণ এখানে যেমন উল্টে গেছে, A:B এর ব্যস্তানুপাতটা হচ্ছে 3:2। সেম ভাবে মনে হতে পারে যে A:B:C এর ব্যস্তানুপাতটা 5:3:2 হবে, সেটা হবে না।
কেন হবে না? কারণ ব্যস্ত অনুপাতের অ্যাকচুয়ালি এসছে 1/a/1/b করে, তার মানে এটা অ্যাকচুয়ালি এসছে 1/2 1/3 করে। 3 আর 2 এর লসাগুটা 6, 6 দিয়ে গুণ করলে এটা আসে 3, এটা আসে 2, 3:2। তো এই a/b/c এর ক্ষেত্রে আমার তাহলে 1/a/1/b/1/c টা অ্যাকচুয়ালি কত হবে? 1/2 1/3 1/5। এটা অ্যাকচুয়ালি হচ্ছে a/b/c এর ইনভার্স রেশিও, কিন্তু এটাকে আমার সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসতে হবে, ভগ্নাংশ রাখা যাবে না। 2 3 5 এর লসাগুটা কত হয় না, বলা হচ্ছে 2 3 5 এর লসাগুটা হচ্ছে কি 3 2 6 5 6 30। 30 যদি লসাগু হয়, এটাকে যদি 30 দিয়ে গুণ করি, এটাকেও যদি 30 দিয়ে গুণ করি, এটাকেও যদি 30 দিয়ে গুণ করি, তাহলে এটা দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 15:10:6। তাহলে অ্যাকচুয়ালি a/b/c এর ইনভার্স রেশিও বা 1/a/1/b/1/c এটা হচ্ছে 15:10:6। এবারে আমি বলবো যে এইভাবেও করতে হবে না, আরো সহজে ইনভার্স রেশিও করা যাবে, আরো সহজে ইনভার্স রেশিও করা যাবে। সেটা আমি এখানে জায়গা নেই, আমি পরে কম্পাউন্ড রেশিওটা আমি পরের পেজে করাবো, এখানে জায়গা নেই। তাহলে 15:10:6 এটা যে আসলো, এটাকে আরো দ্রুত নিয়ে আসা যায় কিভাবে? দেখো, আমাকে দেওয়া আছে a/b/c 2:3:5। এই জিনিসটা খুব শিখবে, ঠিক ভালো ট্রিক। ইনভার্স রেশিওটা একবারে বের করতে পারবে। তাহলে তার ইনভার্স রেশিওটা দ্যাট মিনস 1/a/1/b/1/c টা হবে হচ্ছে গিয়ে ইনভার্স রেশিও বের করতে গেলে বিজ্ঞান বলছে যে আমার যেটাকে বের করতে বলছে প্রথম পদটা যখন বের করবো তখন এই দুটোকে গুণ করবো 15, যখন এইটা বের করবো তখন এটাকে বাদ 5 2 10, যখন এইটার ক্ষেত্রে তৃতীয় পদ যখন বের করবো তখন এইটা বাদ 3 2 6, একবারে হয়ে গেল ইনভার্স রেশিওটা কত হয়ে গেল? 15:10:6। ইনভার্স রেশিওটা একবারে কিভাবে বের করা যায় বুঝে গেলে তোমরা? কারো কোনো ডাউট আছে? আরেকবার বলে দিচ্ছি, এই যে অনুপাতটা দেওয়া আছে তার ইনভার্স রেশিও যদি বের করতে বলে, প্রথম পদটা যখন বের করব তখন হচ্ছে এই প্রথমটাকে বাদ দিয়ে বাকি দুটো গুণ করবো 3 5 15। দ্বিতীয়টা যখন বের করবো তখন এইটাকে বাদ দিয়ে বাকি দুটো 5 2 10। তৃতীয়টা যখন বের করবো তখন এইটাকে বাদ দিয়ে দেবো 3 2 6। তাহলে a/b/c এর ইনভার্স রেশিওটা হয়ে যাবে 15:10:6। কারো ডাউট আছে এটাতে? কোনো ইনভার্স রেশিওটা দেখে বের করার নিয়মটাতে নেই। এখান থেকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস হয়, সেটা হচ্ছে গিয়ে সাপোজ তোমাকে দেওয়া থাকতে পারে যে 2a = 3b = 4c। হ্যাঁ, তোমাকে বের করতে বলে a/b/c কত হয়, তাহলে বলে দিল যে a/b/c টা কত। সবাই যেটা করে সেটা হচ্ছে কি 2a = 3b = 4c = k ধরে, এটা সমান সমান k ধরে, ধরে নিয়ে a = হচ্ছে k/2, b = k/3, c = k/4। দেখো k/2 k/3 k/4 এরকম আসলো, মানে 1 বাই, তাহলে 1 বাই আকারে চলে আসলো, তার মানে ইনভার্স রেশিও বের করতে হবে। এই যখন ইকুয়াল আকারে থাকে তখন বুঝে গেলে যে তোমাকে কি বের করতে হচ্ছে, অ্যাকচুয়ালি ইনভার্স রেশিও বের করতে হচ্ছে। যখনই তুমি জেনে গেলে এই গল্পটা চলে আসলো, এই মাঝখানে ইকুয়াল আবার ইকুয়াল, তখন তুমি একবার আমি বলে দিলাম যে ট্রিকটা দিয়ে দিলাম, সেটা দিয়ে তোমার একবারে হয়ে যাবে। তুমি কি বলবে, যখন প্রথমটা বের করবো তখন এটা বাদ দিয়ে 3 4 12, যখন দ্বিতীয়টা বের করবো তখন এটা বাদ দেবো 4 2 8, যখন লাস্টেরটা বের করবো তখন এইটা বাদ 3 2 6। কত হয়ে গেল? 12:8:6। ছোট করা গেলে ছোট করে নেবে 6:4:3। ঠিক আছে, বোঝা গেল এটা? যদি ইকুয়াল দিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রেও তুমি একবারে a/b/c বের করে নিতে পারবে। যদি কোনোটা a/b/c দেওয়া থাকে ইনভার্স রেশিও বের করতে বলে, সেটাও তুমি বের করে নিতে পারবে। আর দুটো রাশির ক্ষেত্রে তো, দুটো পদের ক্ষেত্রে তো ইনভার্স রেশিও শুধু উল্টে দিলেই হয়ে যায়, আর কিছুই করতে হচ্ছে না। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ওখানে বাদ গেছে কম্পাউন্ড রেশিওটা। কম্পাউন্ড রেশিওটা আমি পরের পেজে পরে পড়াচ্ছি, তাহলে জায়গা নেই। আচ্ছা, দ্বিভাজিত অনুপাত। এখানে বাংলাটার সঙ্গে ইংরেজিটাও বেশি ইম্পর্টেন্ট, কারণ দ্বিভাজিত অনুপাতটা অনেকেই মানে জানেই না, টার্মটাই শুনিনি, কারণ এটা খুব কম ইউজ হয়। তো দ্বিভাজিত অনুপাত মানে হচ্ছে ডুপ্লিকেট রেশিও, মানে স্কোয়ার। যেমন a/b
এ ডুপ্লিকেট রেশিওটা হচ্ছে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে বলা হয় ডুপ্লিকেট রেশিও বা দ্বিভাজিত 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 না, এটা দ্বিগুণানুপাত, ভুল লিখেছে, বাংলাটা ভুল হচ্ছে, দ্বিগুণানুপাত, এটা টাইপ করতে ভুল করেছে, এটা দ্বিগুণানুপাত হবে, এটা হবে ত্রিগুণানুপাত। যখন গুণ আকারে, যখন স্কোয়ার হয় বা কিউব হয় তখন এগুলো হচ্ছে এটা হয়। এইটা ঠিক আছে, এই দুটো ঠিক আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে কি, ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে স্কোয়ার করা, ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে কিউব করা। ডুপ্লিকেট রেশিও বের করতে বলছে বা দ্বিগুণানুপাত করতে বলছে মানে স্কোয়ার করতে হবে। তার মানে তোমাকে যে বলে যায় যে এ ইস টু বি হচ্ছে 2:3, তাহলে এর দ্বিগুণানুপাতটা বা ডুপ্লিকেট রেশিওটা কত হবে? ডুপ্লিকেটটা হয়ে যাবে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার, দ্যাট মিনস 4:9 হয়ে গেল। ট্রিপ্লিকেট রেশিও মানে কিউব করা। সাপোজ এ ইস টু বি আমাকে দেওয়া আছে 2:5, তাহলে ট্রিপ্লিকেট রেশিওটা হয়ে যাবে a কিউব ইস টু b কিউব, যার মানটা হয়ে যাবে 2 এর কিউব মানে 8, 5 এর কিউব মানে 125। কিচ্ছু না, একদম বাচ্চাদের জিনিস, কিন্তু এই টার্মটা মনে রাখতে হবে, এই টার্মটা মনে রাখতে হবে। দ্বিগুণানুপাত, ত্রিগুণানুপাত, ইংরেজিতে ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও। আচ্ছা তার উল্টোটা এবার আছে সাব ডুপ্লিকেট রেশিও। ওটা যেমন স্কোয়ার করে এসছে, এটা উল্টোটা রুট করে আসবে। সাপোজ তোমাকে দিয়ে দিল 4:9, a is to b হচ্ছে 4:9, তাহলে এটা সাব ডুপ্লিকেট রেশিওটা কত হবে? সাব ডুপ্লিকেট রেশিওটা হয়ে যাবে হচ্ছে √a is to √b, দ্যাট মিনস 2:3। 4 এর রুট করলে 2, 9 এর রুট করলে 3, হয়ে গেল কত না 2:3। আচ্ছা ত্রিভাজিত অনুপাত মানে কি? কিউব রুট করতে হবে, দ্যাট মিনস 1/3 করতে হবে পাওয়ারটা। সাপোজ তোমাকে দেওয়া আছে a is to b যদি দেওয়া থাকে হচ্ছে 8:27, তাহলে কিউব রুট a is to কিউব রুট b ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এটা হবে, এটা কিউব রুট করা মানে সাব ডুপ্লিকেট রেশিও হয়ে গেল। তাহলে 8 এর কিউব রুট করলে হচ্ছে 2, আর 27 এর কিউব রুট করলে হচ্ছে 3, কত হয়ে যাবে? 2:3। তো এগুলো কিছু না, কিন্তু এই টার্মগুলো আমাকে মনে রাখতে হবে, ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও, হ্যাঁ, গুণ অনুপাত, লব্ধ অনুপাত, সাম্যানুপাত, ইনভার্স রেশিও। আচ্ছা এইবার চলে এসেছে সমানুপাত। আচ্ছা সমানুপাতের আগে আমি ওই ইয়েটা বলে দিই, কম্পাউন্ড রেশিওটা বলে দিই। কম্পাউন্ড রেশিওটা বলে দিই, জায়গা কই কম্পাউন্ড রেশিওর? হ্যাঁ জায়গা আছে এখানে। আচ্ছা এখানে বলেছি কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত। কম্পাউন্ড রেশিও বাংলায় বলবো যৌগিক অনুপাত। কি জিনিস? মানে অনেকগুলো রেশিওকে সময় একসঙ্গে মার্জ করা হচ্ছে, অনেকগুলো রেশিওকে অনুপাতকে যখন একসঙ্গে মার্জ করা হবে তখন হয়ে যাবে। সাপোজ দিয়ে দিল a is to b সমান সমান হচ্ছে 2:3, b is to d is to e, d is to e সমান সমান হচ্ছে 4:5, তারপর p is to q সমান সমান হচ্ছে 6:7, এরকম দিয়ে দিল। তাহলে এদের কম্পাউন্ড রেশিওটা কি হবে? এদের কম্পাউন্ড রেশিওটা কি হবে? এদের কম্পাউন্ড রেশিওটা হচ্ছে এই প্রথমগুলো সবগুলো একসঙ্গে গুণ হবে, তার মানে a is to b মানে তো a by b, d is to e মানে হচ্ছে d by e, আর p is to q মানে হচ্ছে p by q। প্রথমটা সবটার প্রথমগুলো একসঙ্গে গুণ হলো, আর সবটা দ্বিতীয়গুলো একসঙ্গে গুণ হয়ে গেল, তাদের রেশিওটা হয়ে গেল adp is to beq। তার মানে 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7,
7। এটাই হয়ে গেল কম্পাউন্ড রেশিও, মানে অনেকগুলো রেশিওকে একসঙ্গে গুণ করা, সেটাই হচ্ছে কম্পাউন্ড রেশিও। সবগুলো রেশিওকে একসঙ্গে মার্জ করার নাম হচ্ছে কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত। ঠিক আছে, আচ্ছা তারপর কি আছে, এটা হয়ে গেছে। এবার আছে প্রপোর্শন বা সমানুপাত। আমি বলেছিলাম যে সাম্যানুপাত এবং সমানুপাত এক জিনিস নয়। সাম্যানুপাত মানে কি, যেখানে দুটো সমান রাশির আমি তুলনা করছি, যে এর সাম্যানুপাতের সিম্পলেস্ট ফর্মটা হচ্ছে সবসময় হবে 1:1, মানে দুটো সমান। আর সমানুপাত মানে হচ্ছে দুটো অনুপাতের অনুপাত, প্রপোর্শন। সাপোজ দুটো ক্লাসের, ক্লাস 9-এর দুটো সেকশন আছে, এ বি, এই সেকশন ছেলেদের, বি সেকশন মেয়েদের। হ্যাঁ, বা আমরা বলতে পারি এ সেকশনে ছেলে মেয়ে আছে, বি সেকশনেও ছেলে মেয়ে আছে। সাপোজ এ সেকশনে ছেলে এবং মেয়েদের অনুপাত হচ্ছে 4:, হ্যালো, সাউন্ড ক্লিয়ারিটি ক্লিয়ার না? 1 মিনিট, সাউন্ডটা ক্লিয়ার আসছে না। মোবাইলটা হাতে দাও তো, মোবাইলটা দূরে থাকার জন্য হতে পারে। আচ্ছা, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, 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 এখন সাউন্ড ক্লিয়ার আসছে? হ্যালো, 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 আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে এখন? আচ্ছা, একটু পড়িয়ে দেখি, যে আরো কারো কোনো ডাউট থাকলে বলবে, সাউন্ডে কোনো প্রবলেম থাকলে বলবে। সাপোজ সমানুপাতটা কি জিনিস, সাপোজ ক্লাস 9-এর দুটো সেকশন আছে এ এবং বি। বলা হচ্ছে যে সেকশন এ তে ছেলে এবং মেয়েদের, বয়েজ এবং গার্লসের রেশিওটা হচ্ছে 4:5, আর সেকশন বি তে বয়েজ এবং গার্লসের রেশিওটা হচ্ছে 7:10, এবং বলে দিচ্ছে যে এই রেশিও দুটো সমান। তখন আমরা এইভাবে লিখি 4:5, তারপর মানে ডাবল দুটো, এটা প্রপোর্শনের চিহ্ন, সমানুপাত 7:10। বাংলায় যার অর্থ হচ্ছে, যেটা আমি বললাম, যে সেকশন এ তে ছেলে এবং মেয়েদের অনুপাত 4/5, সেকশন বি তে ছেলে এবং মেয়েদের অনুপাত হচ্ছে 7/10, এই দুটো সমান, মানে এটা হচ্ছে এটা। বা সহজ ভাষায় বলা হয়, এ বি সি ডি যদি সমানুপাতে থাকে, এ বি সি ডি সমানুপাতে থাকলে, এটা আমি চতুর্থ সমানুপাতে দিচ্ছি, সমানুপাতে থাকলে কি হয়, এ বাই বি সমান সমান সি বাই ডি হয়। এটা শোনা যাচ্ছে? কারো কোনো ডাউট আছে? মুশকিল, আমি তো কিছু শুনতে পাচ্ছি না, ওদের কথা আমি শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, চতুর্থ সমানুপাতি বা ফোর্থ প্রপোর্শনাল, এটা কি? চতুর্থ সমানুপাতি বা ফোর্থ প্রপোর্শনাল, যেটা আমি অলরেডি বলে দিলাম, যে এ বি সি ডি যদি সমানুপাতে থাকে, তাহলে হচ্ছে এ বাই বি সমান সমান সি বাই ডি। তার মানে ফার্স্ট বাই সেকেন্ড ইকুয়াল টু থার্ড বাই ফোর্থ। বা এখান থেকে আমরা এটাও বলতে পারি, ফার্স্ট বজ্রগুণ করলে ফার্স্ট ইন্টু ফোর্থ ইকুয়াল টু হচ্ছে
সেকেন্ড ইন্টু থার্ড। এটা বলা যায় প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয়। তার মানে প্রথম ইন্টু চতুর্থ মানে একদম এই যে এ বি সি ডি, প্রথম ইন্টু চতুর্থ মানে একদম প্রান্তীয় পদ দুটোর গুণফল হচ্ছে মাঝের পদ দুটোর গুণফলের সঙ্গে সমান। প্রান্তীয় পদ দুটোর গুণফল মাঝের পদ দুটোর গুণফলের সঙ্গে সমান। এটা চতুর্থ সমানুপাতে থাকলে হয়। তৃতীয় সমানুপাত মানে তিনটা পদ যেখানে থাকবে। সাপোজ তৃতীয় সমানুপাতে থাকলে কি হয়, তৃতীয় সমানুপাতে থাকলে যেটা হয়, এ বি সি যদি তৃতীয় সমানুপাতে থাকে তাহলে বলা হচ্ছে এ বাই বি সমান সমান বি বাই সি। এই সিটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। আর বিটা হচ্ছে সিটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, সমানুপাতি তৃতীয় পদ। আর বিটা হচ্ছে মধ্যপদ, মধ্য সমানুপাতি। বিটা হচ্ছে মধ্যপদ বা মিডল টার্ম। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এ বাই বি ইকুয়াল টু যদি বি বাই সি হয়, বজ্রগুণ করলে বি স্কোয়ার ইজ ইকাল টু এসি বা বি ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট আন্ডার এসি। তাহলে মধ্যপদের স্কোয়ারটা হচ্ছে, মধ্যপদের স্কোয়ার, মধ্য সমানুপাতির স্কোয়ারটা হচ্ছে প্রান্তীয় পদ দুটির গুণফলের সমান, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপর আছে কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতটা কি জিনিস? কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমিক সমানুপাত, এখানে জায়গাটা অনেক বেশি লাগতো, এখানে জায়গা অনেক কম আছে, যাই হোক বলে দিচ্ছি। সাপোজ ক্রমিক সমানুপাত মানে কি, যেটা সমানুপাত চলতেই থাকবে। সাপোজ এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান ডি বাই ই সমান সমান ডট ডট ডট। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, মানে একটার শেষ পদ পরেরটার প্রথম পদের সঙ্গে সমান। একটার শেষ পদ পরেরটার প্রথম পদের সঙ্গে যদি সমান হয়, ক্রমিক সমানুপাতে যদি থাকে, তাহলে ব্র্যাকেটটা এরকম আছে, এ বাই বি সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান ডি বাই ই সমান সমান এরকম করে চলতে থাকবে। কন্টিনিউ, এটা কন্টিনিউ হবে। এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। তৃতীয় সমানুপাতটা এইভাবেই আসছিল, কিন্তু তৃতীয় সমানুপাত এখানেই শেষ হয়ে গেছিল, তিনটা পদ এ বি সি। আর ক্রমিক সমানুপাত হচ্ছে সেটা কন্টিনিউ হবে। ঠিক আছে, আমরা এখান থেকে বলতে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, সি স্কোয়ার বলতে পারবো বিডি, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বলবো সি, এইভাবে চলতে থাকবে। মানে ব্যাপারটা এরকম 2:3, হ্যাঁ 3:4, 4:6, 6:7, এগুলো যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে আমরা বলবো যে 2/3 সমান সমান হচ্ছে 3/4 সমান সমান 4/6 সমান সমান 6/7। ক্রমিক সমানুপাতে থাকা মানে প্রত্যেকটা অনুপাত পরপর এরকম করে সমান হতে থাকবে, এইভাবে সমান হতে থাকবে। আচ্ছা, তারপর কি আছে? যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডোটা কি? যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি? সাপোজ এ ইজ টু বি বা এ বাই বি দেওয়া আছে হচ্ছে 2/3। যোগ ভাগ প্রক্রিয়া মানে বলছি ব্যাপারটা এরকম, এ প্লাস বি, একবার এটা যোগ করবো উপরে, বাই নিচে বিয়োগ করবো, তাহলে হয়ে যাবে কত? 2+3/2-3। এটা হচ্ছে 5/-1। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। বা ভাগ যোগ যদি করি, আমরা এটা অনেক কিছুই করতে পারি এখানে সংযোজন করে, বি প্লাস এ বাই বি মাইনাস এ করতে পারি, বি মাইনাস এ বাই বি প্লাস এ করতে পারি, যেভাবে খুশি সেভাবে আমরা করতে পারি। যোগ ভাগ বলা হয় উপরে যোগ নিচে বিয়োগ করে তাদের রেশিও করা। আমরা অন্য কিছুও করতে পারি। এটা আমি জাস্ট যোগ ভাগ প্রক্রিয়াটা একটা এক্সাম্পল হিসেবে রেখেছি, তোমরা নিজেদের মতো করে অনেক কিছু করতে পারো এখান থেকে অঙ্কের সুবিধার্থে। আচ্ছা, আর একটা আছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়াটা খুব পরীক্ষার জন্য কাজে লাগে। কিরকম কাজে লাগে? পরের পেজটা কি ফাঁকা আছে? পরের পেজটা ফাঁকা নেই, ফাঁকা থাকলে আমি দেখে দিতাম। সংযোজন প্রক্রিয়াটা কিরকম হয়? সাপোজ তোমাকে দিয়ে দিয়েছে এ বাই বি, হ্যাঁ,
ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ, এরকম যদি থাকে, সংযোজন পক্ষের সাথে তুমি বলতে পারো যে এটা সমান সমান তুমি লিখতে পারো এ প্লাস বি প্লাস সি প্লাস ই বাই বি প্লাস সি প্লাস ডি প্লাস এফ, এভাবে লিখতে পারো। বা তুমি চাইলে বি মাইনাস এ বাই সি মাইনাস বি, এগুলোর মধ্যে যে কোনো, এটা মাইনাস এটা বাই এটা মাইনাস এটা করলাম, এটাও তার সঙ্গে সমান হবে। বলছে প্রত্যেকটা অনুপাত সমান সমান সবগুলো যোগ বাই সবগুলো যোগ, উপরে যা করবো নিচে সেম করতে হবে। উপরে এটা থেকে এটা বিয়োগ করেছি, নিচে তো এটা থেকে এটা বিয়োগ করতে হবে। উপরে সবগুলো যোগ করেছি তো নিচেও সবগুলো যোগ করে দিয়েছি। চাইলে আমি এভাবে করতে পারি ই মাইনাস এ বাই, তা এটার থেকে এটা বিয়োগ করেছি, তাহলে অবভিয়াসলি এফ মাইনাস বি করতে হবে। বা চাইলে আমি এটাও করতে পারি যে এটাকে সাপোজ 2 দিয়ে গুণ করলাম, এটাকে 3 দিয়ে, সাপোজ এটাও করতে পারি 2a প্লাস বি কে 3 দিয়ে গুণ করলাম 3b। আচ্ছা, আমার ইচ্ছে হলো পরেরটাতে মাইনাস করলাম মাইনাস 4c প্লাস এটাকে 5e করে দিলাম। তাহলে উপরে যেরকম অপারেশন করেছি নিচেও সেভ করতে হবে। উপরে প্রথমটাকে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটা হয়ে যাবে 2b, তারপর প্লাস দিয়েছি প্লাস দিয়ে দেবো, পরেরটাকে 3 দিয়ে গুণ করেছি তাহলে 3c, তারপরটাকে 4 দিয়ে গুণ করেছি তাহলে 4d, মাইনাস ছিল প্লাস 5f। এইভাবে আমরা একটা ইকুয়েশনকে অ্যাডেন্ডো পক্ষের সাহায্যে, সংযোজন পক্ষের সাহায্যে, অঙ্কর সুবিধার্থে, অঙ্কের স্বার্থে আমি যেরকম খুশি হবে এটাকে অ্যানালিসিস করে এটাকে আমরা সাজাতে পারি, ভাঙতে পারি। ঠিক আছে, তো এটা একটা গেল। নেক্সট কি আছে? নেক্সট আর একটা ট্রিক আছে, যেটা দেখে অঙ্ক দ্রুত করা যাবে, পরীক্ষায় খুব থাকে, দিয়ে দেয় যে গ্রুপ সিটিতে কিন্তু এই কোশ্চেনগুলো খুব থাকে, এগুলোই থাকে, হুবহু থাকে, জাস্ট ভ্যালু পুট করো অঙ্ক হয়ে যাবে। আমাকে সাপোজ দিয়ে দিয়েছে a is to b equal to 3 is to 4, b is to c equal to 5 is to 8, তাহলে a is to b is to c কত হবে? দারুণ কোশ্চেন। আমি বলেছি এখানে একটা শর্টকাট তোমরা ফলো করবে, যে নর্মাল পদ্ধতিটা হচ্ছে a বাই b দেওয়া আছে 3/4 আর b বাই c টা দেওয়া আছে হচ্ছে 5/8। নর্মাল পদ্ধতি যেটা, সেটা হচ্ছে কি দুটো অনুপাতেই যেটা কমন আছে, এখানেও বি আছে এখানেও বি আছে, সেই বি কে সমান করতে হয়। এখানে বি এর মান 4, এখানে বি এর মান 5। ছোটবেলায় আমরা ক্লাস 6-7 যেটা শিখেছি, যেটা পদ্ধতি শিখেছি, যেহেতু এখানে 4 আছে এখানে 5 আছে, তাহলে দুটোকে সমান করতে হলে কি করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করলে এটা 20 আসবে, এখানেও বি যে 5 আছে 4, এখানে 4 দিয়ে গুণ করলে এটাও 20 আসবে। তার মানে এই অনুপাতকে 5 দিয়ে গুণ আর এই অনুপাতকে 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে যখন গুণ করবো তখন তো উপর নিচে উভরাতি করতে হবে, তাহলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এখানে 5 দিয়ে গুণ করলে উপর নিচে 5 দিয়ে গুণ করবো, তাহলে দেখা যাচ্ছে যে a বাই বিটা হয়ে গেল আমার হচ্ছে 15/20, আর বি বাই সিটা হয়ে গেল না 20/32। তাহলে এবার দেখা যাচ্ছে যে a এর মান 15, বি এর মান এখানেও 20 এখানেও 20, যখনই বি মিলে গেছে তখন আমরা বলতে পারবো যে a is to b is to c is equal to হচ্ছে কত, a এর মান 15, বি এর জায়গায় 20, সি এর জায়গায় 32। রেশিওটা কত হয়ে গেল? 15:20:32। কিন্তু পরীক্ষার হলে আমরা সেটা করব না। পরীক্ষার হলে কি করব? পরীক্ষার হলে যেটা করব সেটা হচ্ছে গিয়ে a is to b, b is to c সমান সমান এটা 3 is to 4, এটা হচ্ছে 5 is to 8। দেখো আমি কি করি, এখান থেকে যদি আমাকে যদি a is to b is to c বের করতে হয়, আমি একবার করব। কি করব? প্রথমে সোজা গুণ 3 পাশে 15, তারপর কোণাকুণি গুণ 4 পাশে 20, তারপর আবার সোজা গুণ 32। কত হয়ে গেল? 15:20:32। 15:20:32 হয়ে গেল আমার a is to b is to c, যেটা আমরা একবারে দেখে করলাম। প্রথমে সোজা গুণ করলাম, তারপর এই কোণাকুণি করলাম, তারপর সোজা করলাম। 3টা পদের ক্ষেত্রে গেল এটা। কটা পদের ক্ষেত্রে? না, 3টা পদের ক্ষেত্রে এটা গেল। আচ্ছা, 4টে পদ যদি থাকে তাহলে কি করব? সেই কোশ্চেনও আছে এখানে।
নর্মাল পদ্ধতি তো বলে দিলাম এইভাবে করতে, যেটা করতে অনেক টাইম লেগে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি করি, a/b হচ্ছে 2:3, b/c হচ্ছে 4:7, c/d হচ্ছে 6:11। তাহলে আমাকে বের করতে হবে a/b/c/d। আমি কি করব, প্রথমে সোজা গুণ করলে কি হয়, 4 2 8 6 8 48, ভালো কথা। তারপর কি করব, এইটা বাদ, এখান থেকে এইভাবে আসলো, কত হয়ে গেল, তাহলে এখান থেকে এইভাবে আসলে কত হয়, 3 4 12 6 12 72, ভালো কথা। তারপর কি আসলো, বলছে এখানে আর একটু নিচে নামবো, এবার এবার আমরা এইখান থেকে এখানে এইভাবে আসবো, তাহলে b ইন্টু সি ইন্টু সি, তার মানে 3 ইন্টু 7 ইন্টু 6, 3 ইন্টু 7 ইন্টু 6, 3 7 21, 6 21 126। আচ্ছা, তারপর কি করবো, তারপর আরো সোজা গুণ করে দেবো, 3 ইন্টু 7 ইন্টু 11। আচ্ছা, কত হয়, 33 ইন্টু 7, 7 3 210, 3 7 21 231। তাহলে কত আসে, তাহলে যেটা আসে 48:72 ইস্টু 231। এটা বোধহয় ছোট হবে, 3 দিয়ে বোধহয় ভাগ যাচ্ছে, 3 দিয়ে করলে এটা 16, এটা 24, 42, 377, আর যায় না, 16 24 42 77, এটা হয়ে যাবে a/b/c/d। আমাদের কোনো ক্যালকুলেশন করতে হবে না, আমরা 3টা রাশি থাকলে এটা করব, 3টা রাশি থাকলে এটা করব, আর 4টা রাশি থাকলে কি করব, a/b, b/c, c/d, যাই থাকবে না কেন, প্রথমে এইভাবে গুণ, তারপর এইভাবে গুণ, তারপর আরো নিচে নেমে গুণ, তারপরে ব্যাস, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে, তাহলেই আমার কি হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, কারো কোনো ডাউট আছে, কারো কোনো ডাউট আছে, নেই, নেক্সট। কিচ্ছু নেই আর, অনেকগুলো ব্ল্যাঙ্ক পেজ চলে এসছে। আচ্ছা আচ্ছা, এবার আমি কয়েকটা প্র্যাকটিস কোশ্চেনে ঢুকলাম, কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করাবো, সেগুলো দেখো খুব ইজি। বলছে কোশ্চেন নাম্বার 1, বলছে যদি a/b = 2:3, b/c = 4:5 এবং c/d = 3:7 হয়, তবে a/b/c/d এর অনুপাত কত হবে? a/b হচ্ছে 2:3, b/c 4:5, c/d 3:7, তবে যেটা করালাম আমি সেটাই চলে এসছে, 2:3, 4:5 আর 3:7। তাহলে আমি কি করব, প্রথমে সোজাসুজি গুণ, 4 2 8, 3 8 24, তারপর এইভাবে গুণ, 3 4 12, 3 12 36, তারপর এইভাবে গুণ, 3 5 15, 3 15 45, তারপর সোজাসুজি গুণ, 3 5 15, 7 15 105। আচ্ছা, 3 দিয়ে কাটাকাটি করলে 3 8 24, 3 12 36, 3 15 45, 3 35 105। তাহলে রেশিওটা কত হয়ে গেল, 8 12 15 35। দেখো ঝড়ের বেগে অঙ্কটা হয়ে গেল, 10 থেকে 12 সেকেন্ড টাইম লাগবে অঙ্কটা করতে। ক্লিয়ার? নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 2, বলছে যে দুটো সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? অনুপাতটা কত বলছে না, অনুপাতটা বলছে 10:7, পার্থক্যটা কত, 105। আচ্ছা, অনুপাত 10:7 মানে একটা যদি 10 হয় একটা 7, একটা যদি 20 হয় একটা 14, একটা যদি 100 হয় তাহলে একটা 70, এভাবে আমি ধরে নিলাম একটা 10 একটা 7, আমি প্রত্যেকটা অঙ্ক এইভাবে করাবো। দেখো তাহলে একটা 10 একটা 7 হলে পার্থক্যটা কত, পার্থক্যটা হচ্ছে 3। আমি অঙ্কে যেটাকে পার্থক্য 3 বলছি, অঙ্ক সেটাকে বলে দিয়েছে 105। আমি যাকে 3 বলছি, অঙ্ক তাকে কত বলছে, 105।
5 বলছে, বেশ ভালো কথা। তাহলে আমি যাকে 1 বলবো অঙ্ক তাকে 35 বলবে। 3 × 35 = 105, কোনো ডাউট নেই। তাহলে বলছে সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যাটাকে আমি একটা 10 ধরেছি, একটা 7 ধরেছি, তার মানে সংখ্যাটা আমি কত ধরেছি? 17। তাহলে আমি যাকে 17 বলবো অঙ্ক তাকে 17 × 35 বলবে, কারণ 1 মানেই 35। তাহলে আমি যেটাকে 17 বলছি, তাহলে 17 মানে হচ্ছে 17 × 35। তার মানে শেষে 5 আসবে, 5 সাথে 35, 35 700, 700 থেকে 125 105 বাদ, তাহলে হচ্ছে 595 হবে। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল? 595। গুণটাও করতে হতো না, কারণ এখানে ও না একটা অপশন আছে। হ্যাঁ, 595 হয়ে গেল আমার সঠিক উত্তর। নেক্সট বলছে যে এ বি এবং সি এর বয়স অনুপাত হচ্ছে 5:8:9। তিনজন আছে ব্যক্তি এ বি সি, তাদের বয়স অনুপাত হচ্ছে 5:8:9। এ এর বয়স 5 বছর হলে বি এর বয়স 8 বছর হবে, সি এর বয়স 9 বছর হবে। এ এর বয়স 50 বছর হলে বি এর বয়স 80 বছর হবে, সি এর বয়স 90 বছর হবে, যা খুশি হবে। বলছে যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, এ এবং সি এর বয়সের সমষ্টি 56 বছর, এই যে এ আর এই যে সি, এদের সমষ্টিটা কত হয়? 5 আর 9 14। আমি যেটাকে 14 বলছি, অঙ্ক সেটাকে কত বলছে? 56 বলছে। তাহলে আমি যাকে 1 বলবো অঙ্ক তাকে 4 বলবে, 4 14 56। আচ্ছা, তবে বি এর বয়স কত? বি এর বয়স আমি কত ধরেছি? 8। তাহলে আমি যাকে 8 বলবো অঙ্ক থেকে কত বলবে? 1 মানে 4, তাহলে 8 মানে হচ্ছে 8 × 4 হয়ে যাবে কত? 32। হয়ে যাবে কত? 32। দেখে দেখে অ্যান্সার করা যাবে। এই কোশ্চেন গুলো আপার প্রাইমারিতেও থাকতে পারে, এসএসসির গ্রুপ সি ডি তেও থাকতে পারে, খুব ইজি কোশ্চেন। নেক্সট বলছে তিনজনের বয়সের অনুপাত 7:5:4। তিনজনের বয়সের অনুপাতটা কত? 7:5:4, ভালো কথা। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। আচ্ছা, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি কত? প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি হচ্ছে 7 + 4 মানে হচ্ছে 11, ভালো কথা। বলছি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। আচ্ছা, দ্বিতীয় জনের বয়স কত? 5, তার দ্বিগুণ মানে কত? 10। তাহলে এদের যে সমষ্টিটা সেটা বলছে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণের থেকে 5 বছর বেশি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1 বেশি। এখানে দ্বিতীয় জনের বয়সের সমষ্টি হচ্ছে 10, আর প্রথম আর তৃতীয় সমষ্টি হচ্ছে 11। এদের ডিফারেন্সটা কত? 1। এখানে ডিফারেন্সটা কত বলছে? 5 বছর। তার মানে আমি যেটাকে 1 বলছি অঙ্ক সেটাকে 5 বছর বলছে। আমি যেটাকে 1 বলছি অঙ্ক সেটাকে কত বলছে? 5 বছর বলছে। বলছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দ্বিতীয় ব্যক্তির বয়স কত? 5 বলেছে। 1 মানে যদি 5 হয়, তাহলে 5 মানে 5 × 5, 5 25 বছর। তাহলে কত হয়ে গেল? 25 বছর। দেখে দেখে অ্যান্সার করা যাবে, পরীক্ষার হলে দেখে দেখে অ্যান্সার করা যাবে। কারো কোনো ডাউট আছে? মেইন সমস্যাটা হচ্ছে আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। আচ্ছা, এই কোশ্চেনটা আমি শুনতে পাচ্ছি না, কেউ মানে কিছু বলছে। আমি আবার আবার বলে দিচ্ছি কোশ্চেনটা, আরেকবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি। তিনজনের বয়স অনুপাত 7:5:4 দেওয়া আছে। বলছে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি। 1 মিনিট, ঘরটা দরজাটা বন্ধ করে দিই। বলছে যে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। প্রথম ও তৃতীয়, প্রথম জনের বয়স 7, দ্বিতীয় জনের বয়স 4, তাহলে সমষ্টিটা হয়ে গেল কত? 11। আর দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ কত? দ্বিতীয় জনের বয়স হচ্ছে 5, তার দ্বিগুণ করলে হয় 10। অঙ্ক বলছে যে এদের যে সমষ্টিটা আছে আর দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণের থেকে এটা যে 11 আর এটা হচ্ছে 10, তাহলে কত বেশি? 1 বেশি। কিন্তু এখানে বলছে 5 বছর বেশি, তার মানে আমি যেটাকে 1 বলছি সেটাকে অঙ্কে কত বলছে? 5 বছর বলছে। তাহলে বলছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দ্বিতীয় ব্যক্তির বয়স আমি কত ধরেছি? 5 ধরেছি।
আমি যেটাকে 1 ধরেছি সেটা অ্যাকচুয়ালি 5 বছর, তাহলে আমি যেটাকে 5 ধরেছি সেটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে, 5 ইন্টু 5 বছর, দ্যাট মিনস 25 বছর। মানে আগের অঙ্কগুলো যেভাবে করালাম এটাও সেম কোশ্চেন, এবং এটা পরীক্ষায় এসেছে, এবং অঙ্কটা করতে 10 সেকেন্ড। এটাও তো ক্লিয়ার, এটা তো কারোর কোনো ডাউট থাকার কথা না। না তোমাকে কোনো এক্স ধরতে হবে, কিছু করতে হবে, শুরু করবে অঙ্ক শেষ হয়ে যাবে। ডাউট আছে কারো কোনো? তোমাদের ভয়েস শুনতে পাচ্ছি না, কিন্তু যদি কারো কোনো মানে আমি ডিস্টর্টেড সিগন্যাল যেটা আছে ওটা শুনলে বুঝতে পারবো যে হ্যাঁ কারো কোনো ডাউট আছে। আর যদি নিশ্চুপ থাকো তাহলে বুঝে যাবো যে ঠিক আছে। নেক্সট, এবার আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না, কেন জানি না। মাঝখানে এই করলে ক্লাসটা কেটে যেতে পারে, ওই জন্য আমি ডিস্টার্ব করছি না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 বলছে যে 9,195 টাকা এ, বি এবং সি কে এমন ভাগে ভাগ করে হলো যাতে তাদের প্রাপ্য টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা এবং 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। বি কত টাকা পেয়েছিল? এটা অ্যাকচুয়ালি পার্টনারশিপের মধ্যেই পড়ে, অংশীদারি কারবারের মধ্যে, কিন্তু এটা রেশিওর মধ্যেই চলে যায়। আচ্ছা, 9,195 টাকা কিভাবে ভাগ করে দিয়েছে বলছে, ওরা এমনভাবে ভাগ করছে যাতে প্রথমে 45 টাকা, 60 টাকা, 90 টাকা ওদেরকে আলাদাভাবে দিয়ে দিল, যেটা রেশিওর মধ্যে আসবে। তাহলে রেশিওর মধ্যে যেটা আসেনি সেটাকে প্রথমে আউট করে দিতে হবে আমার। 9,195 টাকার থেকে আমি এ কে যে 45 টাকা দিয়েছি আলাদাভাবে, বি কে যে 60 টাকা দিয়েছি আলাদাভাবে, সি কে যে 90 টাকা দিয়েছি আলাদাভাবে, সেটাকে আমি প্রথমেই আউট করে দিলাম। তাহলে 9,195 থেকে মাইনাস করবো হচ্ছে 60 আর 90, 150, 195। তাহলে অঙ্ক বলছে যে হয়ে গেল এটা 9,000 টাকা। কত হয়ে গেল? 9,000 টাকা। অ্যাকচুয়ালি এই যে রেশিওটা যেটা দেওয়া আছে, যে রেশিওতে টাকাটা পেয়েছে সেখানে অ্যাকচুয়ালি 9,000 টাকাটা হয়ে গেছে। 45 টাকা, 60 টাকা, 90 টাকা তো ওগুলো আলাদা পাবে বাদ দেওয়ার পর। তাহলে এই 9,000 টাকা কি অনুপাতে বিভক্ত হয়েছে? 2:3:4। আচ্ছা, 2:3:4 এতে সমষ্টিটা কত? 2 যোগ 3 যোগ 4, সমষ্টিটা কত? 3 2 5 4 9। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথম জন 2 টাকা পেয়েছে, এ 2 টাকা পেয়েছে, বি 3 টাকা পেয়েছে, সি 4 টাকা পেয়েছে, তাহলে টোটাল 9 টাকা পেয়েছে। আমি যেটাকে 9 বলছি অঙ্ক, সেটা বলছে কত? 9,000 টাকা। 9 মানে যদি 9 হয়, 9,000 হয়, তাহলে 1 মানে 1,000 টাকা। বেশ ভালো কথা। তাহলে বলছি বি কত টাকা পেয়েছিল? বি কত? 3। বি তো 3, এটা এ, এটা বি, এটা সি। বি মানে 3, তাহলে 3 মানে 3,000 টাকা। তাহলে অপশন যদি 3,000 থাকে, আমার হিসেবে এখানে অপশন 3,000 টাকা থাকা উচিত ছিল একটা অপশন, কারণ 10% স্টুডেন্ট তো 3,000 টাকা অপশন মেরে দিয়ে আসতো, এটাও ঠিক। কিন্তু 3,000 হবে না। বি কত পেয়েছিল? 3,000 টাকা। যদি কেউ করে আসে তাহলে কেন হবে না? কারণ অলরেডি 60 টাকা আগের থেকে পেয়ে বসে আছে। তাহলে বি অ্যাকচুয়ালি কত পেয়েছে? 60 টাকা তো আমি বাদ দিয়ে হিসাব করেছি, সেটা তো ধরতে হবে। 3,000 প্লাস 60, দ্যাট মিনস 3,060 টাকা। 3,060 টাকা। ক্লিয়ার? আলাদা কিছু নেই, সিম্পল ছিল কোশ্চেন। নেক্সট বলছে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5। বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বাড়ালে বাস ও ট্রেনের ভাড়ার নতুন অনুপাত কত হবে? বাস আর ট্রেনের ভাড়ার অনুপাতটা হচ্ছে 4:5। মানে বাসের ভাড়া যদি 4 টাকা হয়, ট্রেনের ভাড়া 5 টাকা। বাসের ভাড়া 40 টাকা হলে ট্রেনের ভাড়া 50 টাকা। এবার বলছে বাসের ভাড়া 10% যদি বাড়িয়ে দিই আর ট্রেনের ভাড়া যদি 20% বাড়িয়ে দিই, তাহলে নতুন অনুপাতটা কত হবে? অবভিয়াসলি অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। বাসের ভাড়া যদি 10% বাড়িয়ে দিই, তাহলে 4 ইন্টু 10% বাড়ানো মানে কত? এটা 110% হয়ে যাবে। ইস টু ট্রেনের ভাড়া আগে ছিল 5, 20% বাড়িয়ে দেওয়া মানে কত? আগে 100% ছিল, এখন হয়ে যাবে 120%। এটা হয়ে যাবে রেশিও। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, 0 0 কেটে যাবে, 4 11 44 ইস টু 5 12 60। আচ্ছা, 4 দিয়ে কাটাকাটি যায়, 11 ইস টু 15। রেশিওটা কত হয়ে গেল না? 11 ইস টু 15।
কিছুই নেই কোশ্চেনে কিচ্ছু নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে x:y:z=1:2:3 হলে 6x+5y+2z বাই x-2y+3z এর মান নির্ণয় করুন। ভালো কথা। x:y:z 1:3, x এর মান যদি 1 হয়, y এর মান 2 হবে, z এর মান 3 হবে। যদি এরকম ভ্যালু বের করতে বলে তাহলে ডাইরেক্ট ভ্যালু পুট করলে আমার অঙ্ক শেষ। 6x মানে 6 × 1 প্লাস 5y মানে 5 × 2 প্লাস 2z মানে 2 × 3। আচ্ছা, is2 কত আছে? is2 হচ্ছে x মানে 1 মাইনাস 2y মানে হচ্ছে 2 × 2 প্লাস 3z মানে কত? 3 × 3। তাহলে কত হয়ে যায়? 3 2 6, 6 6 12 আর 10 22, আর এটা হচ্ছে 3 3 9, 9 আর 1 10 বিয়োগ 4 মানে হচ্ছে 6। 22/6 বা 11/3, দ্যাট মিনস 11:3। তাহলে রেশিওটা হয়ে যাবে কত? 11/3 বা 11:, আচ্ছা মান চাইছে তাহলে 11/3 অনুপাত চাইনি। ঠিক আছে, সিম্পল কোশ্চেন, কিছুই ছিল না। যখন এই ধরনের দেওয়া থাকবে তখন তুমি ডাইরেক্ট ভ্যালু পুট করলে অঙ্ক চলে আসছে, কারণ এগুলোতে তুমি রেশিওটাই চাইছে না, রেশিওতে তুমি যাই যাও না কারণ ওটা কেটে যাবে আলটিমেটলি। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে যে 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3, গার্ল এবং বয়েজের রেশিওটা হচ্ছে 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কত হবে? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। কি বলছে? টোটাল স্টুডেন্ট আছে 49 জন, কিছু গার্ল আছে কিছু বয়েজ আছে। গার্ল এবং বয়েজের রেশিওটা কত বলছে? বলছে 4:3। তো মানে 4টা যদি মেয়ে থাকে 3টা থাকে ছেলে। তাহলে আমার টোটাল স্টুডেন্ট কত ছিল? 49 জন। তাহলে এদের গার্ল এবং বয়েজ মিলে, গার্ল যদি 4 জন থাকে, বয়েজ থাকবে 3 জন, তাহলে টোটাল কত জন হয়? 4 + 3 মানে কত? 7। 4টা যদি মেয়ে থাকে 3টা যদি ছেলে থাকে, টোটাল 7 জন। কিন্তু টোটাল স্টুডেন্ট কত দেওয়া আছে এখানে? 49। তাহলে আমি যেটাকে 7 বলছি অঙ্ক সেটাকে 49 বলছি। তাহলে আমি যেটাকে 1 বলবো অঙ্ক সেটাকে 7 বলবে, 7 7 49। তাহলে আমি যেটাকে 4 বলবো অঙ্ক সেটাকে 4 × 7 মানে 28 বলবে। আমি যেটাকে 3 বলছি অঙ্ক সেটাকে 3 × 7 মানে অঙ্ক সেটাকে 21 বলবে। তার মানে আমি এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে 49 জন ছাত্রছাত্রীর মধ্যে মেয়ে আছে 28, ছেলে আছে 21। ভালো কথা। এবারে বলছে যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, এখান থেকে 4 জন মাইনাস করে দিলাম, কত হয়ে গেল? 24 জন। আর বালক তো কোনো জিনিস জানি, বালক 21 জনই আছে। তাহলে বালিকা ও বালকের অনুপাত চাইছে, গার্ল ইস টু বয়েজ। 24:21 কাটাকাটি করলে 8:7। রেশিওটা কত হয়ে গেল? না, রেশিওটা হয়ে গেল 8:7। এবং একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। নেক্সট, একটি ক্লাবে তোমাদের কারো কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই সাউন্ড দেবে, আমি ভয়েস শুনতে না পেলেও আইডিয়া করে নেব। ডিস্টর্টেড সিগন্যাল আসলেও বুঝতে পারবো যে তোমাদের কোনো ডাউট আছে, সেই কোশ্চেনটা আমি রিপিট করব। নেক্সট বলছে একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6। যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়। পুরুষ সদস্যের সংখ্যা হবে কত? হবে সেম কোশ্চেন আগেটার মতো। কি করব? আগে যা করেছি তাই করব। এখানে কিরকম দেখো, পুরুষ আর মহিলা সদস্যের অনুপাত, মেল আর ফিমেল, রেশিওটা কত? 5:6। মেল যদি 5 জন থাকে, ফিমেল 6 জন থাকে। বলছি যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে, এখান থেকে মাইনাস হবে, এখান থেকে মাইনাস হবে কতজন? 22 জন মাইনাস হবে। বলছে 22 জন মাইনাস হওয়াতে যেটা হলো সেটা দেখা গেল যে অনুপাতটা বিপরীত হয়ে গেল, অনুপাতটা হয়ে গেল 6:5, এরকম হয়ে গেল। মানে এবার
পুরুষের সংখ্যাই বেড়ে গেল, মহিলার সংখ্যা কমে গেল, অনুপাতটা উল্টে গেল। বেশ, তাহলে পুরুষ সদস্যের সংখ্যা কত? ভালো কথা। এই ধরনের অঙ্কগুলোতে আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাকে এখানে বেরিয়ে গেছে কে? মহিলা। তাহলে পুরুষের তো কোনো চেঞ্জ হয়নি। পুরুষ কোনো চেঞ্জ হয়েছে না। পুরুষ যা ছিল আগে, পুরুষ আগে যতজন ছিল এখনো ততজন আছে। মহিলার সংখ্যা চেঞ্জ হবে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলোতে যখন একটা ডেটা চেঞ্জ হবে, যখন একটা ডেটা চেঞ্জ হবে আর একটা ডেটা সেম থাকবে, ফিক্স থাকবে, তখন আমরা কি করবো? সেটাকে নিয়ে কাজ করবো। যেটা ফিক্স থাকবে সেটাকে নিয়ে কাজ করবো। কারণ কি, প্রথমে তাহলে আমরা এখানে পুরুষ প্রথমে এখানে রেশিওতে 5, এখানে ছিল, এখানে হয়ে গেছে 6, কিন্তু অঙ্ক অনুযায়ী সেই দুটো সমান থাকবে। 5 এবং 6 এই দুটোকে, মেল দুটোকে সমান করতে হবে, 5 এবং 6 কে সমান করতে হবে। উপায় কি আছে? 5 এবং 6 এর লসাগু করা 30। তার মানে এটাকে যদি 6 দিয়ে গুণ করি, এই রেশিওটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, তাহলে এটা 30 হয়ে যাবে। আর এই রেশিওটাকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলেও এটা মেলটা 30। আমার টার্গেট হচ্ছে মেলটাকে সমান করা, পুরুষটাকে সমান করা। পুরুষ এখানে 5 ছিল, 6 দিয়ে গুণ করলে এটা 30 হয়ে যাবে। পুরুষ এখানে 6 ছিল, এখানে 5 দিয়ে গুণ করলে এটাও 30 হয়ে যাবে। সমান করলে রেশিওটা কি দাঁড়াচ্ছে? সমান করলে রেশিওটা যেটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 5 6 30 মেল ফিমেল, আর ফিমেল দাঁড়াচ্ছে 6 6 36। একইভাবে এইটাতে দাঁড়াচ্ছে 5 6 30, ফিমেল দাঁড়াচ্ছে 5 5 25। অঙ্ক শেষ। অঙ্ক শেষ। কি করলাম? মেলটাকে সমান করলাম, কারণ এখানে আমার মেলের কোনো চেঞ্জ হয়নি, পুরুষের কোনো চেঞ্জ নেই, যা হচ্ছে মহিলা। তাহলে দেখা যাচ্ছে মহিলা আমার 11 কমে গেল। কত কমে গেল? 11। কিন্তু অঙ্ক বলছে না 22 কমেছে। তার মানে আমি যেটাকে 11 বলছি, অঙ্ক সেটাকে 22 বলছে। আমি যেটাকে 1 বলবো, অঙ্ক সেটাকে 2 বলবে। এবারে বলছি পুরুষ সদস্যের সংখ্যা কত হবে? পুরুষ সদস্যের সংখ্যা কত হবে? পুরুষ সদস্যের সংখ্যা আমি কত ধরেছি? 30। 1 মানে যদি 2 হয়, তাহলে 30 মানে কত? 30 ইন্টু 2, দ্যাট মিনস 60। তাহলে পুরুষ সদস্যের সংখ্যা কত হবে? পুরুষ সদস্যের সংখ্যা হবে 60। পুরুষ সদস্যের সংখ্যা হবে, পুরুষ সদস্যের সংখ্যা হবে 60। এই কোশ্চেনে কারোর কোনো ডাউট আছে? ডাউট থাকলে আমি আর একবার রিপিট করব। কোশ্চেনে ডাউট থাকলে আমি আর একবার রিপিট করব। আচ্ছা, ডাউট নেই। ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3। ভালো কথা। ওই মিশ্রণে আরো কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8:5 হবে? দারুণ কোশ্চেন, আগের কোশ্চেনের মতো সেম কোশ্চেন। মিল্ক আর ওয়াটার, দুধ এবং জল, অনুপাতটা কত? 10:3। তার মানে 10 কেজি যদি দুধ থাকে, 3 কেজি থাকে জল। তাহলে 10 লিটার যদি দুধ থাকে, 3 লিটার থাকবে জল। বলছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে, জল মিশিয়ে দুধ মেশায়নি এখানে, তাহলে দুধের পরিমাণটা সেম থাকবে, দুধের কোনো চেঞ্জ হবে না, তাই না? দুধ আর জলের পরিমাণ অনুপাতটা কত হয়ে গেল? 8:5। তাই তো, দুধ আর জলের পরিমাণ অনুপাতটা কত হয়ে গেল? 8:5। দুইভাবে করতে পারো অঙ্কটাকে, যেভাবে খুশি করতে পারো। তুমি এখানে প্রথমেই ভাগ করে নিতে পারো। দুধ আর জল মানে কত? 10 + 3 13। দুধ আর জল মিলে 13। আমি যেটাকে 13 বলছি, অঙ্ক সেটাকে কত বলছে? 65 লিটার বলছে। তাহলে 1 মানে কত বলছে? 5। 1 মানে যদি 5 হয়, তাহলে 10 মানে কত হয়ে গেল? 50। তার মানে অ্যাকচুয়ালি মিল্ক আছে হচ্ছে 50, আর ওয়াটার আছে কত? ওয়াটার হচ্ছে 3। 3 মানে 15। তাহলে এটা হচ্ছে 15। তাহলে এই 65 লিটারের মধ্যে দুধ ছিল 50 লিটার আর জল ছিল কত? 15 লিটার, তাই তো? বলছে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণ অনুপাত 8:5 হবে? দুধ আর জলের পরিমাণ অনুপাতটা কত হয়ে যাবে? 8:5 হবে। মিশিয়েছে কি? জল। তাহলে এটা পরিবর্তনশীল, এটা মিল্কটা তো ধ্রুবক। মিল্ক আগের বার ছিল 50, এখন হয়ে গেছে 8।
এই দুটোকে সমান করতে হবে। সমান করতে গেলে আমরা কি করতে পারি, এই 50:15 রেশিও আর 8:5 রেশিও এই দুটোকে যদি সমান করতে হয়, তাহলে এটাকে আমি 50 2 100, 4 50 200, 8 25 200, এটা 4 দিয়ে গুণ করলাম তাহলে এটা 200 হয়, এটা 25 দিয়ে গুণ করলাম তাহলে এটাও 200 হয়। তাহলে দেখা যাচ্ছে রেশিওটা কি হচ্ছে, 4 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 200, 4 50 200, 4 15 60, এটাকে 25 দিয়ে গুণ করলে এটা 200, এটা 125, এটা কত হয়ে গেল 125। তাহলে আগে জল যদি 60 থাকতো, এখন জল হয়ে গেছে 125, তাহলে কত যোগ হলো, 60 + 100 65 জল যোগ হয়ে গেল। কত জল যোগ হয়ে গেল, 65 যুক্ত হয়ে গেল। কত যুক্ত হয়ে গেল, 65 যুক্ত হয়ে গেল। এবার আমাকে কোশ্চেনে কি বলছে, এবার আমাকে বলছে যে 65 মানে আমি যেটাকে কত ধরেছি, 50 ধরেছি, আমি যেটাকে 200 ধরেছি সেটা অ্যাকচুয়ালি কত 50, আমি যেটাকে 200 ধরেছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 50, তাহলে আমি যেটাকে 65 ধরেছি সেটা অ্যাকচুয়ালি কত হবে, 200 4 ভাগের 1 ভাগ, তাহলে 65/4, 4 × 64, 16.25 লিটার, 16.25 লিটার। এবার এটাকে আরো একভাবে করা যেত, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা এখানে দেখে দিচ্ছি, এই যে মিল্ক, এই যে ওয়াটার, রেশিওটা কত ছিল 10:3। আমার পরে রেশিওটা কত হয়ে গেল, জল মেশানোর পর রেশিওটা হয়ে গেল 8:5। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে মিল্কটাকে সেভ করে দেওয়া, কারণ বলছে ওয়াটার মিশিয়েছে, মিল্ক তো মেশাইনি। মিল্ক সেভ করতে গেলে 4 × 40, এটাকে এই রেশিওটাকে 4 দিয়ে গুণ করব আর এটাকে 5 দিয়ে গুণ করব, তাহলে রেশিওটা হয়ে যাবে 40, 3 4 12, 52 সরি, এটা করলে হয়ে যাবে 40, 5 5 25, তাহলে কত বাড়লো, 12 থেকে 25 মানে 13 বাড়লো। আচ্ছা 13 মানে কত, এখানে 40 + 12 52 মানে কত, 65 লিটার। 52 মানে হচ্ছে এই যে 40 + 12, 52 মানে হচ্ছে 65 দেওয়া আছে, তাহলে 13 মানে কত, এটাকে 4 দিয়ে ভাগ করে এসছে, এটাকেও 4 দিয়ে ভাগ করে দিই, 65/4, তাহলে 16.25 লিটার, 16.25 লিটার। এটা একটা পরীক্ষায় আসা কোশ্চেন, এটা পরীক্ষায় আসা কোশ্চেন, কোশ্চেনটা ইজি ছিল। কারো কোনো ডাউট, একটু শব্দ শুনতে পাচ্ছি, তার মানে কারো কোনো ডাউট আছে? আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে এটা ডাউট আছে। আচ্ছা তাহলে এই কোশ্চেনটাকে আমি আর একবার বলে দিচ্ছি, হুম, আর একবার বলে দিচ্ছি, জায়গা তুমি এটা মুছে দিয়ে পড়ি। এটাকে মুছে দিয়ে পড়ি। দেখো আর একবার বলে দিচ্ছি, বলছে প্রথমে দুধ আর জলের অনুপাত ছিল 10:3, প্রথমে দুধ এবং জলের অনুপাত ছিল 10:3, পরে কিছুটা পরিমাণ জল মিশিয়েছে, এখানে জল মেশানোর পরে রেশিওটা হয়ে গেছে 8:5। এবার আমাকে যেহেতু এখানে জল মিশিয়েছে, দুধ তো মেশাইনি,
তাহলে আমি যখনই বলছি যে একটা জিনিস যখন চেঞ্জ হচ্ছে তখন আরেকটা যখন ফিক্স থাকছে সেটাকে নিয়ে কাজ করবো, সেটাকে সমান করার চেষ্টা করবো। সমান করতে গেলে একটা 10 আছে এবং 8 আছে, 10 8 লসাগু হচ্ছে 40। তাহলে এই রেশিওটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে 4 দিয়ে যদি গুণ করি 4 10 40, আর এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এটাও 5 8 40। আমার টার্গেট হচ্ছে এই দুটোকে সমান করা। তাহলে এই রেশিওটাকে 4 দিয়ে গুণ করলে আমি দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে 40:12, আর এইটা হয়ে যাচ্ছে 40:25। কত যোগ করলাম? যোগ করলাম হচ্ছে 12 থেকে 25 যোগ করতে গেলে 13 যোগ করতে হচ্ছে। কত যোগ করলাম? 13 যোগ করলাম। আচ্ছা, এখানে আমার বলে দেওয়া আছে প্রথমে যে মিশ্রণটা ছিল সেটা 65 লিটার মিশ্রণ ছিল। আমার এখানে মিশ্রণটা আমি কত ধরেছি? 40 আর 12। 40 যোগ 12 মানে কত? 52। আমি যেটাকে 52 বলছি অঙ্ক সেটাকে 65 বলছে। তাহলে আমি যেটাকে 13 বলছি, 13 লিটার মিশিয়েছি তো, কত লিটার মেশাতে বলছি? আমি 13 মিশিয়েছি। তাহলে আমি যেটাকে 13 বলছি সেটা অ্যাকচুয়ালি কত? 52 মানে যদি 65 হয় তাহলে 13 মানে কত হয়ে যাবে? 65 ইন্টু 13/52, মানে 52কে এটা 4 দিয়ে ভাগ হচ্ছে, এক কথা সহজ হিসাবে এটাকে 4 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করে দেবো। 65/4 মানে হচ্ছে 4 16 64, 16.25 লিটার। 16.25 লিটার হয়ে গেল। আশা করি এবার ডাউট থাকবে না। নেক্সট বলছে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? সেম কোশ্চেন। 45 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাতটা হচ্ছে 3:2। কত লিটার জল মেশালে দুধ আর জলের অনুপাত 9:11 হবে? তাহলে দুধ জল 3:2, অনুপাতটা কত হয়ে যাবে? পরের অনুপাতটা 9:11। কি মেশাবে? জল মেশাবে। ভালো কথা। তাহলে মিল্কটাকে সমান রাখবো। যদি মিল্ক মেশাতে হতো তাহলে জলটাকে সমান করতাম। আচ্ছা, তাহলে এই রেশিওটাকে যদি সমান করতে হয় আমার, তাহলে আমি প্রথমেই যেটা করবো সেটা কি করব? এটা 9 আছে, এটা 3 আছে, সমান করতে গেলে এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে, আর এটাকে 1 দিয়ে গুণ করা। 1 দিয়ে গুণ করা মানে যা ছিল তাই থাকবে। তাহলে এইটা হয়ে গেল অ্যাকচুয়ালি 9:6, আর এটা হয়ে গেল 9:11। তাহলে বাড়লো কত? 5। বাড়লো কত? 5, তাই তো? এবার আমাকে 5 বাড়লো, 1 মানে কত সেটা বের করতে হবে, তাহলে 5 মানে কত সেটা বেরিয়ে যাবে। দেখো এখানে 9:6, তাহলে 9 যোগ 6 করলে কত হয়? 15। 15 মানে কত দেওয়া আছে? 45 দেওয়া আছে। প্রথমে মিশ্রণে আমি ধরেছি 9 লিটার দুধ ছিল, 6 লিটার জল ছিল, 15 লিটার মিশ্রণ ছিল, কিন্তু অঙ্ক বলছে না 15 না, এটা 45 ছিল। তাহলে আমি যেটাকে 15 বলছি অঙ্ক সেটাকে 45 বলছে, আমি যেটাকে 1 বলছি অঙ্ক সেটাকে 3 বলছি, 3 15 45। তাহলে আমি যেটাকে 5 বলবো অঙ্ক সেটাকে 5 × 3, দ্যাট মিনস 15 বলবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 15 লিটার। ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশাবে? 15 লিটার জল মেশাবে। আশা করি ডাউট নেই। আছে ডাউট? নেই। নেক্সট বলছে একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই ব্যাগে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? পাতি কোশ্চেন, এবং রেশিও প্রপোর্শনের চ্যাপ্টারে মুদ্রার কোশ্চেন থাকেই। মুদ্রা, আয় ব্যয়, এই কোশ্চেনগুলো থাকে। 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাতটা হচ্ছে 1:2:4। 1 টাকা মুদ্রার অঙ্কগুলো আমরা দুইভাবে করতে পারি, নাম্বার রেশিও আর ভ্যালু রেশিও কাজে লাগে। সাপোজ মুদ্রার সংখ্যার অনুপাত, নাম্বার রেশিও আর ভ্যালু রেশিও, এই দুটো কাজে লাগে। সংখ্যার অনুপাত নাম্বার রেশিওটা কত দেওয়া আছে? 1:2:4। এটা 1 টাকা, এটা 50 পয়সা, আর এটা হচ্ছে 25 পয়সা।
তার মানে বলছে 1 টাকার মধ্যে যদি একটা থাকে, 50 পয়সার মুদ্রা থাকবে 2টা, 25 পয়সার মুদ্রা থাকবে 4টা। তাই যদি হয় তাহলে তুমি ভ্যালু রেশিও একবারে করে দিতে পারো। 1 টাকার মধ্যে যদি একটা থাকে তাহলে কত টাকা হয়? 1 টাকার মধ্যে একটা থাকা মানে 1 টাকা। আচ্ছা, 50 পয়সার মুদ্রা 2টা যদি থাকে, 2×50 100 পয়সা, মানে এটাও 1 টাকা। আচ্ছা, 25 পয়সার মুদ্রা যদি 4টা থাকে, 25 পয়সার মধ্যে যদি 4টা থাকে, তাহলে এটাও তো 1 টাকা। 4×25 100, 100 পয়সা মানে 1 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে ভ্যালু রেশিওটা হচ্ছে সবার সমান, 1:1:1। তাহলে ভ্যালু মানে মানের সমষ্টিটা, টাকার সমষ্টিটা কত? মূল্য। ভ্যালু মানে মূল্যের অনুপাত। মূল্যটা কত হয়ে গেল? মূল্যটা হয়ে গেল 1+1+1 মানে 3। তাহলে টোটাল 3 টাকা থাকার কথা। কিন্তু আমি যেটাকে বলছি অঙ্কে 3, আমি যেটাকে 3 টাকা বলছি, অঙ্কে বলছি ওই ব্যাগে 393 টাকা আছে। তাহলে আমি যেটাকে 3 বলছি, অঙ্ক সেটাকে 393 বলছি। তাহলে মোট কতগুলি মুদ্রা ছিল? মোট মুদ্রা আমি ধরেছি কয়টা? 1+2+4। মোট মুদ্রা আমি ধরেছি 1+2+4। 1 টাকার মুদ্রা একটা ছিল, 2 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা 2টা ছিল, আর 25 পয়সার মুদ্রা 4টা ছিল, টোটাল 7টা মুদ্রা। তাহলে 3 মানে 393, 1 মানে কত? 131। তাহলে আমি মুদ্রার সংখ্যা ছিল 7, 7 মানে কত? 7×131, 7×1=7, 3×21 = 2, 7×7=2, 9, 917। কত হয়ে গেল? না, 917। ক্লিয়ার? না আরেকবার বলবো? কোশ্চেনটাকে আরেকবার রিপিট করার দরকার আছে? আরেকবার বলে দিচ্ছি। 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাতটা হচ্ছে 1:2:4। 1 টাকার মুদ্রা একটা, 50 পয়সার মুদ্রা 2টা, 25 পয়সার মুদ্রা 4টা আছে। নাম্বার রেশিও যদি পেয়ে থাকি তাহলে ভ্যালু রেশিওটা অটোমেটিক পেয়ে যাবো। কিভাবে? 1 টাকা ইন্টু 1, তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে? 1 টাকা। 50 পয়সা ইন্টু 2টা মানে 1 টাকা। 25 পয়সা 4টা থাকা মানে 1 টাকা। তাহলে ভ্যালু রেশিওটা হয়ে গেলো 1:1। ভ্যালু রেশিও প্রত্যেকের সমান হয়ে গেল। তাহলে 3 জনে মিলে মোট কত টাকা থাকবে? 3 টাকা। আমি যেটাকে 3 টাকা বলছি, অঙ্ক সেটাকে 393 টাকা বলছে। তাহলে আমি যেটাকে 1 বলছি, অঙ্ক সেটা 131। তাহলে অঙ্কে যেটাকে 7 বলছে সেটা হচ্ছে 7×131 মানে 917। তাহলে মোট কতগুলি মুদ্রা ছিল? 917টি। নেক্সট কোশ্চেন নাম্বার 13। আর বেশি কোশ্চেন বলছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত 8:9 এবং শেষ দুটির অনুপাত 3:4। তৃতীয় সংখ্যাটি 36 হলে প্রথম দুটির সমষ্টি কত? পাতি কোশ্চেন। প্রথম দুটোর অনুপাত মানে A:B কত দেওয়া আছে? 8:9। শেষ দুটোর অনুপাত মানে B:C মানে হচ্ছে 3:4। তৃতীয় সংখ্যাটি 36 হলে প্রথম দুটির সমষ্টি কত? তাহলে আমাকে প্রথম কথা হচ্ছে এগুলোর অনুপাত বের করতে হবে। তাহলে আমরা তো জানি B:C এদিকে লিখে নিই, কত হবে? 3:4। B:C আমি এদিকে লিখে নিলাম, এখান থেকে সরিয়ে দিলাম, এইখান থেকে সরিয়ে দিলাম B:C। তাহলে কি হয়? A:B:C আমি একবারে বলতে পারছি, শিখেছি। 3×8 = 24, 3×9 = 27, 4×9 = 36, কাটাকাটি করলে 8:9:12। এটা হয়ে গেল রেশিওটা 8:9:12। বলছে তৃতীয় সংখ্যাটি 36। তৃতীয় সংখ্যাটা কত আমি ধরেছি? 12। বলছে 12 মানে 36, তার মানে 1 মানে 3। তাহলে বলছে প্রথম দুটির সমষ্টি কত? প্রথম দুটোর সমষ্টি কত? 8+9 17। 17 মানে কত? 1 মানে যদি 3 হয় তাহলে 17 মানে হচ্ছে 17 × 3, দ্যাট মিনস 51 হবে। প্রথম দুটির সমষ্টি 51 হবে। কিছুই না, পাতি কোশ্চেন। অনুপাত সমানুপাতের কোনো কোশ্চেন আটকাবে না 3টা ক্লাস হওয়ার পর। আজকে জাস্ট ফার্স্ট ক্লাস চলছে, 3টা ক্লাস হয়ে গেলে দেখবে যে অনুপাত সমানুপাত প্রত্যেকটা কোশ্চেন তোমরা করতে পারছো এবং স্মার্ট ওয়েতে করতে পারছো। নেক্সট, এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে? পিতলের মধ্যে তামা আর দস্তা থাকে, কপার আর জিঙ্ক থাকে।
এই যে তামা দস্তার অনুপাত, এই যে তামা আর এই যে দস্তা, তার অনুপাতটা কত দেওয়া আছে? 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয়, কি মিশিয়েছে? তামা মিশিয়েছে, দস্তা মেশাইনি, তাহলে নতুন অনুপাতটা কত হবে? ভালো কথা। তাহলে 5+3 মানে কত? 8। ধরলাম তামা 5 কেজি, দস্তা 3 কেজি, 5+3 মানে কত? 8। আমি যেটাকে 8 বলছি, অঙ্ক সেটাকে 24 কেজি বলছে। 8 মানে যদি 24 হয়, তাহলে 1 মানে 3, তাহলে 5 মানে কত? অ্যাকচুয়ালি 5 × 3 15, 3 মানে কত? 3 × 3 মানে 9। অ্যাকচুয়ালি তামা ছিল 15 কেজি, দস্তা ছিল 9 কেজি। 24 কেজির মধ্যে 24 কেজির ভিতরে তামা থাকবে 15 কেজি, দস্তা থাকবে 9 কেজি। এইটুকু তো ক্লিয়ার। এবারে বলছে যদি 3 কেজি তামা মেশানো হয়, আরো 3 কেজি তামা মেশানো, তাহলে এর সঙ্গে 3 যোগ হয়ে গেল, এর সঙ্গে তো 0 যোগ, এর সঙ্গে তো কিছু মেশাইনি, তাহলে এটা হয়ে গেল 18:9। কাটাকাটি করলে 2:1। ক্লাস 5 এর কোশ্চেন দিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার অনুপাত সমানুপাতের সরকারি চাকরির পরীক্ষায় আসা কোশ্চেন। নেক্সট, এ এবং বি এর আয়ের অনুপাত 5:4 এবং ব্যয়ের অনুপাত 3:2। বছরের শেষে প্রত্যেককে 1600 টাকা করে সঞ্চয় করলে এর আয় কত? আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু পরে করবো, একটা কোশ্চেন, একটা কনসেপ্ট দেওয়ার পর মনে রাখবে কোশ্চেন নাম্বার 15টা আমি পরে করাচ্ছি। আচ্ছা, 16 নম্বর কোশ্চেনটা দেখো, বলছি a:b+c, b:a+c, a:b, দারুণ কোশ্চেন। বলছে a/b+c মানে হচ্ছে 2/3। আবার বলছি যে b/a+c মানে হচ্ছে 5/7, এটুকু বলে দেওয়া আছে। তাহলে আমার কাছে জানতে চাইছে যে a:b:c কত। ব্যাস, কোনো ব্যাপার না। অনেকের ফিউজ উড়ে যায় যে এটা করবো কি করে, এটা করবো কি করে, এটা নিয়ে অনেকের সমস্যা। কিন্তু ঠান্ডা মাথায় দেখো, কিছুই না, আমি বললাম সব স্মার্ট ওয়েতে হবে। কিভাবে হবে দেখো। আচ্ছা, এখানেও এ বি সি আছে, এখানেও এ বি সি, অন্য কিছু নেই কিন্তু। আচ্ছা, এখানে এই যে এ বি আর সি আছে, এদের সমষ্টিটা কত? এখানে এইটাতে a+b+c এর সমষ্টিটা কত আছে? এই সেটাতে 2+3, a মানে 2 আর b+c মানে 3, তাহলে 5 আছে এখানে। আচ্ছা, এই রেশিওটাতে a+b+c কত আছে বলতো? বোঝার জন্য 5+7 12 আছে এখানে। b+a+c এর মান এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 5। a+b+c এর মান 5 আর এই যে 12। এবার আমার দুটোকে সমান করতে হবে, কারণ এটাও a+b+c, এটাও a+b+c। তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, সেটা তো হবে না, দুটোকে সমান করতে হবে। টার্গেট আমার সমান করা। সমান করতে গেলে কি করব? এই যে যেখানে 5 আছে, এটাকে 12 করতে গেলে এটাকে উভয় উপর নিচে 12 দিয়ে গুণ করি, তাহলে 5 12 60 হয়ে যাবে। 12 আর 5 এর লসাগু কত? 60। 12 আর 5 এর এলসিএম, এলসিএম তো 60। তাহলে 60 করার জন্য এটাকে 12 দিয়ে গুণ করলাম, আর এই অনুপাতটাকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটাও 60 হয়ে গেল। তাহলে এখন তুমি দেখো, এখন তুমি দেখো, এখন তুমি পেয়ে গেলে a/b+c মানে পেয়ে গেল হচ্ছে 24/36, আর b/a+c পেয়ে গেলে তুমি 25/35। আচ্ছা, দেখো এখান থেকে তুমি a পেয়ে গেছো 24, দুটো ইকুয়াল করে দিয়েছি যেহেতু। আচ্ছা, b ও সিঙ্গেল আছে, b মানে 25। এখন দরকার আমার কি? c দরকার, যে কোনো একটা থেকে c বের করতে পারি। b+c মানে কত দেওয়া আছে? 36, তার মধ্যে b হচ্ছে 25, 25 + c মানে হচ্ছে 36, c মানে 11, তাহলে c = হয়ে গেল কত? 11। সুতরাং a:b:c টা কত হয়ে গেল? 24:25:11, 24:25:11, 24:25:11। b25 তো, হ্যাঁ 25, এটা ভুল আছে, এটা 15 হবে না, এটা 25 হবে। হ্যাঁ, এটা হবে অপশন
বি হবে সঠিক উত্তর। কারোর কোনো ডাউট আছে? আর একবার বলে দিচ্ছি, এ বাই বি প্লাস সি ছিল 2/3, বি বাই এ প্লাস সি ছিল 5/7। তাহলে এখানে এ বি এবং সি যোগ করে দেখা যাচ্ছে 3 আর 2 5। এখানে এ বি এবং সি যোগ করে দেখা যাচ্ছে 7 5 12। এবার এ প্লাস বি প্লাস সি দুই জায়গায় আছে, এখানে এ প্লাস বি প্লাস সি যোগ করলে 5 হচ্ছে, এখানে এ প্লাস বি প্লাস সি যোগ করলে 12 হচ্ছে। দুটোই যেহেতু এ প্লাস বি প্লাস সি, দুটোকে আমি সমান করব। তাহলে সমান করতে গেলে এটা 5 আর 12 লসাগু হচ্ছে 60। তাহলে এটাকে 60 করতে গেলে 5 আছে যেহেতু, 60 করতে গেলে উপর নিচে 12 দিয়ে গুণ। আর এটা যেহেতু 12 আছে, এটাকে 60 করতে গেলে উপর নিচে 5 দিয়ে গুণ। 5 12 60, 5 12 60, দুই দিকেই হয়ে গেল। এবার আমি যেহেতু এ প্লাস বি প্লাস সি মানে এখানেও 24 আর 36 60, এখানেও 35 আর 25 60, 60 60 সমান হয়ে গেছে। তাহলে এখানে এ এর জায়গায় 24, এখানে বি এর জায়গায় 25 আছে, লিখে ফেললাম। আর সি এর মান আমি এই সমীকরণ থেকে বের করতে পারি, এই সমীকরণ থেকে, যে কোনো সমীকরণ থেকে আমি যে বি প্লাস সি এর মান 36, তার মধ্যে বি এর মান আমি 25 পেয়ে গেছি, তাহলে সি এর মান 11 পেয়ে গেলাম। তাহলে এ বি সি যখন পেয়ে গেলাম, তাদের রেশিওটা হয়ে গেল 24:25:11। কিছুই না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 বলছে, যদি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইস টু ওয়াই মাইনাস জেড প্লাস 2w ইস টু 2x প্লাস জেড মাইনাস w ইকুয়াল টু 2:3:5 হয়, তবে 3x প্লাস 3z মাইনাস 2w ইস টু w ইকুয়াল টু কত? দারুণ কোশ্চেন। এটাকে বলা হয় কি ব্রেকিং মেথড, ভেঙে ফেলা মেথড। কারণ এই কোশ্চেনগুলো পরীক্ষায় স্টুডেন্টরা ছেড়ে দিয়ে আসে, কিন্তু এটাকে ভেঙে করা হয়। ডান দিকটা যদি দেখা হয়, ডান দিকে যদি ভাঙা হয়, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো দেখো, এই প্রথম আর দ্বিতীয় অনুপাতটা যোগ করলে তৃতীয়টা পাওয়া যায়। 2 আর 3 যোগ করলেই 5 পাওয়া যায়। 2 আর 3 যদি যোগ করি তবেই তো 5 পাওয়া যায় না? তা সেম হবে, এইটা মানে তোমার 2 দেওয়া আছে, প্রথমটা 2, এইটা মানে 3 দেওয়া আছে, এইটা মানে 5 দেওয়া আছে। তার মানে বলতে যাচ্ছে এইটা আর এইটা যোগ করলে, প্রথম আর দ্বিতীয়টা যোগ করলে তৃতীয়টা পাবো। ব্যাস, অঙ্ক শেষ। 2 যোগ 3 মানে 5, অঙ্ক শেষ। করি। প্রথমটা হচ্ছে 2 এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। কেউ কিছু বলছো? আমি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো। আমার কাছে ভয়েসটা ক্লিয়ার আসছে না, শোনা যায় কিছু? হ্যালো হ্যালো হ্যালো। কি হ্যাঁ, কি ডাউট আছে কোনো? হ্যালো, ডাউট আছে কি নাহলে? আচ্ছা, আমি করাচ্ছি। হুম। তাহলে এখানে আমার এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্রথমটা, প্লাস দ্বিতীয়টা মানে 3, দ্বিতীয়টা মানে 3টাই এসে দ্বিতীয়টা, প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস 2w ইকুয়াল টু হচ্ছে তৃতীয়টা 5। তার মানে 2x প্লাস জেড মাইনাস w, এটা বলে দিল আমাকে। বেশ ভালো কথা। তাহলে এখানে তো আমার মাইনাস জেড প্লাস জেড কেটেই যাচ্ছে, মাইনাস ওয়াই প্লাস ওয়াইও কেটে যাচ্ছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ওই এক্স, এদিকে একটা এক্স আছে, এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস 2w ইকুয়াল টু 2x প্লাস জেড, 2x প্লাস জেড মাইনাস w, 2x প্লাস জেড মাইনাস w। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 2x থেকে x বাদ দিলে x প্লাস জেড, x প্লাস জেড ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 3w। তাহলে দেখতে পাচ্ছি যে x প্লাস জেড ইজ ইকুয়াল টু
3W হচ্ছে। আচ্ছা, পরীক্ষায় কি চাইছে? এইটা চেয়েছে। আচ্ছা, এটা কি আছে দেখি। এখানে চাইছে 3x প্লাস 3z মাইনাস 2w ইজ 2w ইকুয়াল টু কত? আচ্ছা, 3x প্লাস 3z, আচ্ছা হয়ে গেল। তাহলে 3 ইন্টু এক্স প্লাস জেড মাইনাস 2w ইজ 2w, মানে এটা নিচে লিখলাম, বাই করে লিখলাম। 3 ইন্টু এক্স প্লাস জেড মানে 3w, তাহলে 3 ইন্টু 3w মাইনাস 2w বাই w, তাহলে 9w মাইনাস 2w মানে হয়ে গেল 7w বাই w, w কেটে গেল, রেশিওটা হয়ে গেল 7:1, রেশিওটা হয়ে গেল 7:1। 10% স্টুডেন্ট পারবে এই কোশ্চেন করতে। এই স্মার্ট ওয়েতে করলে অনেক কোশ্চেনে তোমরা রেশিও প্রপোর্শনে মাথায় রাখবে, যখন দেখবে যে ডান দিকে অনেক কিছু বড় দেওয়া আছে এরকম চাইছে, তুমি ডান দিকটা একবার দেখবে। কখনো থাকতে পারে যে 1:2:3, তার মানে এখানে কি হচ্ছে, তখন তখন বোঝা যাচ্ছে যে প্রথমটা দ্বিতীয়টা যোগ করলে তৃতীয়টা পাবো, 1+2 করলে 3। কখনো থাকতে পারে 3:2:5, তার মানে প্রথমটা দ্বিতীয়টা যোগ করলে 5 চলে আসলো। কখনো থাকতে পারে 4:9:13, তার মানে 4 আর 9 যোগ করে 13 আসছে। কখনো থাকতে পারে 4:9:5, তার মানে এইটা আর এইটা যোগ করে মাঝখানেরটা আসবে, প্রথমটা তৃতীয়টা যোগ করে মাঝখানেরটা আসবে, 4 যোগ 5 করলে 9। এইভাবে তোমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভেবে ব্রেকিং রুলে তোমরা অঙ্কটা করতে পারবে। নেক্সট কি আছে, 2a প্লাস b ইজ টু b প্লাস c ইকুয়াল টু b মাইনাস a ইজ টু b মাইনাস c ইকুয়াল টু 4:3 হলে a ইজ টু b ইজ টু c কত? ওই যে একের বেশি ইকুয়াল চিহ্ন দিয়ে কতগুলো ইকুয়েশন দিয়ে দিয়েছে, লিখি আগে। 2a প্লাস b বাই b প্লাস c ইকুয়াল টু b মাইনাস a বাই b মাইনাস c ইকুয়াল টু 4/3। আচ্ছা, এরকম একটা রেশিও এরকম করে দেওয়া থাকে, তাহলে আমি সংযোজন প্রক্রিয়া বললাম যে এটাকে আমরা অপারেশন অনেক কিছু ভাবে করতে পারি। তাহলে a ইজ টু b ইজ টু c চেয়েছে, তাহলে আমরা সিম্পল অপারেশন করি। এটার থেকে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাই, তখন ইকুয়াল টু এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান আমরা লিখতে পারি এটা বিয়োগ এটা বাই এটা বিয়োগ এটা, 2a প্লাস b মাইনাস b মাইনাস a বাই b প্লাস c মাইনাস b মাইনাস c ইকুয়াল টু কত হয়ে যাবে, 4/3। তাহলে বা এটা কি লিখতে পারি, 2a প্লাস b মাইনাস b প্লাস a, তাহলে b মাইনাস b কেটে যাবে, তাহলে 3a হয়ে যাবে। আচ্ছা, b প্লাস c মাইনাস b প্লাস c, তাহলে এটা হয়ে যাবে 2c, তাই না? হ্যাঁ 2c, 3a বাই 2c ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 4/3, বা a বাই c ইজ ইকুয়াল টু হয়ে গেল 4/3 ইন্টু 2/3, তার মানে 8/9। এখানে a এবং c এর রেশিওটা পেলাম, কিন্তু কোশ্চেনে বলছে a ইজ টু b ইজ টু c এর রেশিও বের করতে। কোশ্চেনে কি বলছে, a ইজ টু b ইজ টু c এর রেশিও বের করতে বলছে। বেশ, হয়ে গেল। তাহলে a যদি a বাই c হচ্ছে 8/9, তার মানে a যদি 8k হয় c কত হবে, 9k, তাই না? তাহলে b বের করতে হবে আমাকে, তো এটা থেকে বের করি, যে কোনো একটা থেকে, b মাইনাস a, যে কোনো একটা থেকে, এটা থেকেও বের করা যাবে, বাই b মাইনাস c ইকুয়াল টু কত, 4/3। b মানে কত, b মানে b, a মানে হচ্ছে 8k বাই b মাইনাস c মানে কত, 9k ইকুয়াল টু হচ্ছে 4/3। বজ্রগুণ করো, তাহলে 4b মাইনাস 36k ইজ ইকুয়াল টু 3b মাইনাস 24k। তাহলে 4b থেকে 3b বাদ দিলে b ইজ ইকুয়াল টু কত, 36k থেকে 24k বাদ দিলে 12k, তাহলে b ইকুয়াল টু 12k। তাহলে b ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 12k। বিটাই বের করা টার্গেট ছিল আমার। কি চাইছে, a ইজ টু b ইজ টু c,
এ হচ্ছে 8K, বি হচ্ছে 12K, সি হচ্ছে 9K, কে 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 কেটে গেল, রেশিওটা হয়ে গেল 8:12:9। আছে অপশন 8:12:9? ইয়েস, অপশন আছে 8:12:9। এটা কোন পদ্ধতিতে করলাম? সংযোজন পদ্ধতিতে করলাম। আমরা একদম জিরো থেকে শুরু করেছিলাম, ধীরে 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 উপরের দিকে উঠছি। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 13:28। যদি প্রতিটি সংখ্যা 25 করে বাড়ানো হয় তাহলে অনুপাত হয় 44:29। সংখ্যা দুটির পার্থক্য হলো। এটাই মনে হয় লাস্ট কোশ্চেন, তাই না? হ্যাঁ, এটাই লাস্ট কোশ্চেন। আর কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 13:28। কত অনুপাত? 13:28। বলছে যদি প্রতিটি সংখ্যা 25 করে বাড়াই তাহলে নতুন অনুপাত হয় 44:29। ভালোভাবে দেখবে, লাস্ট কোশ্চেন, কিন্তু ছেড়ে দেওয়ার মতো কোশ্চেন না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং পরীক্ষা হলে যেরকম এক্স ধরে করে সবাই করে টাইম নষ্ট করে, বজ্রগুণ করে, অনেক টাইম লাগে, সেটা না করে কিভাবে দ্রুত করবে সেটা তোমার শিখে নাও, খুব কাজে লাগবে, খুবই কাজে লাগবে, বলে দিচ্ছি কিরকম। সংখ্যা দুটোর অনুপাতে a:b টা কত দেওয়া আছে? 13:28। বলছে প্রত্যেকটা সংখ্যার সাথে 25 করে বাড়ানোর পরে দেখা গেল নতুন অনুপাতটা হয়ে গেল কত? 44:29। এই অঙ্কটা আরেকটা অঙ্ক কোথায় দেখেছো এরকম? তামা, পিতল, দস্তা, দুধ, জলের মধ্যে দেখেছো, বালক বালিকার মধ্যে দেখেছো। কি দেখেছো? যে প্রথমে একটা অনুপাত ছিল, পরে আর একটা অনুপাত হয়েছে। ছিল, এটা ছিল, দুটোতেই ছিল। কিন্তু আগের গুলোর সঙ্গে একটা পার্থক্য আছে। আগের গুলোতে কি ছিল? একটা ফিক্সড ছিল, একটা চেঞ্জ করেছে। একটা ফিক্সড ছিল আর একটা চেঞ্জ করেছে। এখানে দুটোই চেঞ্জ করেছে। পার্থক্যটা কোথায়? এখানে দুটোই চেঞ্জ হয়েছে এবং দুটোই সমান হারে চেঞ্জ হয়েছে। দুটোই সমান হারে চেঞ্জ হতে হবে। বলছে প্রতিটি সংখ্যা 25 করে বাড়ানো হয়, এখানে যা বাড়াবে এখানে যা বাড়াবে সেটা সমান হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো অনুপাতটা ছিল 13:28, পরে অনুপাতটা কত হয়ে গেল? অনুপাতটা কোশ্চেনটা গন্ডগোল আছে মনে হয়। কারণ কি, ডেটাটা গন্ডগোল আছে। এখানে 13:28 থাকলে এটা লঘু অনুপাত থেকে এটা গুরু অনুপাত হওয়ার কথা না। এটা তো লঘু অনুপাত, 13:28, এটা হয়ে গেল 44:29। লাস্ট কোশ্চেনটা, ডেটাটা 1 মিনিট চেক করে নিচ্ছি। প্রিন্টিং মিস্টেক আছে হয়তো। দুটোই বাড়েনি একসঙ্গে, দুটোই চেঞ্জ হয়নি, দুটোই একসঙ্গে বাড়েনি বা কমেনি। একটা চেঞ্জ হয়েছে, একটা ফিক্স ছিল। যেটা ফিক্স ছিল সেটাকে আমরা উপর নিচে সমান করার চেষ্টা করছিলাম, ওই অনুপাতকে সেই হিসেবে গুণ করে দেখছিলাম, অটোমেটিক আমার অ্যান্সার চলে আসছিল। এখানে আমার দুই দিকেই চেঞ্জ করেছে এবং দুই দিকে সমান হারে চেঞ্জ করেছে, সেটা বাড়াতেও পারে কমাতেও পারে, সেম জিনিস। 13:8 থেকে অনুপাতটা 44:29 হয়েছে। যখন একই পরিমাণ জিনিস দিয়ে উভয় পক্ষে বাড়ানো হয় বা কমানো হয়, একই পরিমাণ জিনিস দিয়ে যখন চেঞ্জ হয়, তখন এই নিয়মটা কাজে লাগবে এবং পরীক্ষা খুব থাকে। সেটা হচ্ছে কি, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিফারেন্সটা বের করতে হবে। প্রথম অনুপাতের পদ দুটো ডিফারেন্সটা হচ্ছে 5। দ্বিতীয় অনুপাতের পদ দুটো ডিফারেন্সটা কত? 44 সেটা হচ্ছে 29 15, তাই না? 44 এবং 29-এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 15, আর এখানে এই পদ দুটো ডিফারেন্সটা হচ্ছে 5। আমার টার্গেট হচ্ছে ডিফারেন্স দুটোকে সমান করা। ডিফারেন্স সমান করার জন্য আমি কি করব? তাহলে এটা তো 15 আছে, এটাকে 15 করতে 3 দিয়ে গুণ করবো অনুপাতগুলোকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 3-13-39, 3-8-24, আর এটা হয়ে যাবে, এটা কিছু করতে হবে না, এটা 1 দিয়ে গুণ, মানে যা ছিল তাই থাকবে, 44:29 হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে আমি দেখতে পাচ্ছি এবারে ডিফারেন্স দুটো যখন সমান হয়ে যাবে তখন দেখবো অটোমেটিক্যালি এই গ্যাপ দুটো সমান হয়ে যাবে। এখানে 39 থেকে 44 কত বেড়েছে? 5 বেড়েছে। 24 থেকে 29 মানে কত বেড়েছে? 5 বেড়েছে। কিন্তু বাড়ালাম আমি কত? তাহলে অ্যাকচুয়ালি যে কোনো একটা দেখলে হবে, এটা দেখলে এটা দেখলে দুই দিকেই একই পারবে 5, বা দুই দিকে একই কমবে। আমি 5 বাড়িয়েছি কিন্তু এখানে বলছে না 25 বাড়িয়েছি, তাহলে আমি যেটাকে 5 বলছি অঙ্ক সেটাকে 25 বলছে। আমি যেটাকে 5 বলছি অঙ্ক সেটাকে 25 বলছে। তাহলে আমি যেটাকে 1 বলবো অঙ্ক সেটাকে 5 বলবে। মানে আমার কাছে একের যেটা ভ্যালু অঙ্কে সেটা 5। তাহলে বলছে সংখ্যা দুটির পার্থক্য কত? সংখ্যা দুটির পার্থক্য কত? সংখ্যা দুটো কত ছিল? একটা যদি 39 আর একটা 24, তাহলে পার্থক্যটা কত? 39 - 24 মানে কত? 15।
1 মানে যদি 5 হয় তাহলে 15 মানে কত, 15 ইন্টু 5 তাহলে কত হয়ে যাবে, 75 হয়ে যাবে। একদম মাস্টার স্ট্রোক কোশ্চেন। আমি আর একবার বলে দিচ্ছি, যখন দুটোই একসঙ্গে বাড়বে একসঙ্গে কমবে তখন আমরা কি করব, একটা বাড়ার ক্ষেত্রে তো অনেকগুলো কোশ্চেন, 4-5টা কোশ্চেন করেছি, দুটো বাড়লে বা দুটো কমলে কি হবে, তখন আমরা কি করব, দুটোই একই জিনিস দিয়ে যদি বাড়ে বা কমে, একই পরিমাণ দিয়ে, তখন আমরা কি করব না, আমরা অনুপাত দুটোর পদের পার্থক্যটাকে প্রথমে সমান করার চেষ্টা করবো। এখানে অনুপাতের পদ দুটোর পার্থক্য হচ্ছে 5, এখানে পার্থক্য হচ্ছে 15, সমান করার জন্য এটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এটাও 15 হয়ে গেল। তার মানে 3 দিয়ে গুণ করা মানে এটা 3 তার 39, 3 এটা 24, রেশিওটা হয়ে গেল 39:24, আর পরের রেশিও হয়েছে 44:29। তার মানে এবার তুমি দেখো এখানে ডিফারেন্সটা কত, 5, বা এই দিক থেকে দেখো ডিফারেন্স, যে কোনো এক দিয়ে দেখবে দুই দিকেই সমান হবে ডিফারেন্স 5, মানে বাড়িয়েছি কত, 24 থেকে 29 করেছি মানে 5 বাড়িয়েছি। অঙ্ক বলছে না 5 না 25 বাড়ানো হচ্ছে, আমি যেটাকে 5 বলছি অঙ্ক সেটাকে 25 বলছি, আমি যেটাকে 1 বলছি অঙ্ক সেটাকে 5 বলছি। এবার বলছে সংখ্যা দুটির পার্থক্য কত, সংখ্যা দুটি একটা 39 ধরেছি, একটা 24 ধরেছি। ভালোভাবে খেয়াল রাখবে, প্রথমে যেটা দেওয়া ছিল সেটা কিন্তু আর হবে না, কারণ সেটাকে আমি চেঞ্জ করে নিয়েছি। সংখ্যা দুটির পার্থক্য কিন্তু 5 নয়, সংখ্যা দুটির পার্থক্য কিন্তু 15। সংখ্যা দুটো 13 আর 8 নেই, সংখ্যা দুটো হয়ে গেছে 39 আর 24, তাহলে ডিফারেন্সটা কত, 15। 15 মানে 5 15 75। দারুণ কোশ্চেন, ইউনিক কোশ্চেন, এবং পরীক্ষায় থাকে। আচ্ছা, একটা কোশ্চেন মাঝখানে বাদ দিয়ে দিলাম, 15 নম্বরটা। 15 নম্বরটা দেখি, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 দেখো কি আছে, এবার এটাও পেয়ে যাবে। কি বলছে দেখো, বলছে এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে, এ এবং বি এর আয়ের অনুপাতটা হচ্ছে 5:4, আর ব্যয়ের অনুপাতটা হচ্ছে 3:2। মানে এ যদি আয় করে 5 টাকা, বি আয় করে 4 টাকা। এ যদি আয় করে 5 কোটি টাকা, বি আয় করবে 4 কোটি টাকা। এ যদি আয় করে 50,000 টাকা, বি আয় করবে 40,000 টাকা। ব্যয়ের অনুপাত, এ যদি ব্যয় করে 3,000 টাকা, বি ব্যয় করে 2,000 টাকা। বি এর যেমন আয়ও কম তার ব্যয় কম, এর আয় বেশি ব্যয় বেশি। বলছে বছরের শেষে প্রত্যেককে 1600 টাকা করে সঞ্চয় করে, 1,600 টাকা করে প্রত্যেককে সঞ্চয় করে, তাহলে এর আয় কত। দেখো আগের কনসেপ্ট, আমি বললাম না এই কোশ্চেনটা শেষে করবো, কেন করার, কারণ ওই কনসেপ্ট না শেখালে এটা আমি বলতে পারতাম না। তাহলে তোমার সেই নর্মাল পদ্ধতিতে যেতে হতো, এর আয় 5x টাকা, বি এর আয় 4x টাকা, এর ব্যয় 3y টাকা, বি এর ব্যয় 2y টাকা, তাহলে সঞ্চয় হবে 4x 5x মাইনাস 3y 4x মাইনাস 2y। এটা ওই অনুপাতটা হয়ে যাবে 1600। বজ্রগুণ করো, ক্যালকুলেশন করো, দরকার নেই। আমরা কি করব, দেখো এই যে আয়, তার থেকে যদি ব্যয় বাদ দিই তবেই তোমার সঞ্চয় করে থাকবে, তাই না? বা আমি বলতে পারি আয়ের থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই তাহলে বাকিটা ব্যয় হয়েছে। এটা ক্লিয়ার? আমার যত টাকা ইনকাম ছিল মাসের শেষে দেখা গেল আমার 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 ইনকাম সাপোজ 60,000 টাকা, মাসের শেষে দেখলাম আমার সেভিংস হচ্ছে 10,000 টাকা, তার মানে আমার ব্যয় কত, 60,000 বিয়োগ 10,000 50,000 টাকা। সেম জিনিসটা এখানে আমাকে এ এবং বি এর ক্ষেত্রে, এ এবং বি এর ক্ষেত্রে আমি কি বের করব, ইনকামের রেশিওটা কত ছিল, ইনকামের রেশিওটা ছিল 5:4। সেখান থেকে কি করেছি, উভয়ই প্রত্যেকের সঞ্চয়টা কিন্তু সেম, মানে দুজনের ক্ষেত্রে যে সঞ্চয়টা, উভয়ের ক্ষেত্রে সঞ্চয় যদি বিয়োগ করে দিই, এখান থেকেও সমান পরিমাণ জিনিস যদি বিয়োগ করি, এখান থেকেও 1600 বিয়োগ করেছি, এখান থেকেও 1600 বিয়োগ করেছি। এবার আমার 1600 আর অঙ্কের 1600 সঙ্গে কত সমান সেটাই আমি বের করবো। দেখা যাচ্ছে তখন ব্যয়ের অনুপাতটা কত হয়ে যাচ্ছে, এই আয়ের থেকে যদি সঞ্চয় বাদ দিই তাহলে ব্যয়, বলছে ব্যয়ের অনুপাতটা হয়ে যায় 3:2। ক্লিয়ার? এটা ধরতে পারলেই কোশ্চেনটা শেষ। আয় ছিল 5:4, সেখান থেকে দুজনেরই সঞ্চয় 1600 টাকা। তাহলে আমি বললাম যে সমান জিনিস যদি বাড়ানো বা কমানো হয়,
আমি ওই জন্য সঞ্চয়টা যেহেতু সমান সেটাকে সেটা থেকে মাইনাস করে দিলাম, আয় থেকে সঞ্চয় বের দিলেই তো ব্যয় থাকে। এ এর আয় 5,000 টাকা ছিল, 1600 সঞ্চয় করেছে। বি এর আয় 4,000 টাকা ছিল, 1600 সঞ্চয় করেছে। তাহলে ব্যয়ের অনুপাতটা 3:2 বলে দেওয়া আছে। এবার আমার টার্গেট কি, যে দুই দিকে যদি একই জিনিস দিয়ে বাড়ে বা কমে, তাহলে আমার টার্গেট হচ্ছে গিয়ে এদের ডিফারেন্সটাকে, পূর্বপদ উত্তর পথের ডিফারেন্সটাকে দেখা। এদের ডিফারেন্সটা কত? 1। আচ্ছা, এদের ডিফারেন্সটা কত? 1। তাহলে কোনো চিন্তা নেই, ডিফারেন্স 1 মানে আর কিছু করতে হবে না। তাহলে অটোমেটিক এই দুটোও সমান হয়ে যাবে ডিফারেন্স। এখানে ডিফারেন্স কত? 2। এখানে ডিফারেন্স কত? 4 কে 2 করলে 2, এদিকেও 2। তার মানে আমি যেটাকে 2 বলছি, অঙ্ক সেটাকে 1600 বলছে, তাই না? আমি যেটাকে 2 বলছি, অঙ্ক সেটাকে কত বলছে? 1600 বলছে। তাহলে 1 মানে কত না বলছে, বিজ্ঞান বলছে যে 1 মানে 800। তাহলে বলছে এর আয় কত? এর আয় কত? এর আয় হচ্ছে 5। তাহলে 5 মানে কত? 1 মানে যদি 800 হয়, তাহলে 5 মানে কত? 5 ইন্টু 800, তার মানে 4,000 টাকা। কত হয়ে গেল? 4,000 টাকা। এই ছিল মোটামুটি অনুপাত সমানুপাতের কোশ্চেন গুলো। আজকে যে অনুপাত সমানুপাত করানো হলো, সেই অনুপাত সমানুপাত এসএসসি গ্রুপ সিডি এর জন্য খুব কাজে লাগবে। প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই কোশ্চেন গুলো খুব কাজে লাগবে। সবগুলো কভার করা আছে এর মধ্যে। ঠিক আছে, গুড নাইট।